বোন থেকে বোনকে রাখার জন্য জুড়ে সেখানে কার্টিলেজ থাকে, ঠিক আছে। কার্টিলেজ একটু স্পেলিংগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। CARTILEDGE, কার্টিলেজ। এটা কার্ট্রিজ হয়। কার্ট্রিজ মানে বন্দুকের যে গুলি হয়, গুলির তার মধ্যে থাকে, সেটা বলা হয় কার্ট্রিজ। যেটা গুলি চালানোর পর ওই কার্ট্রিজটা ওয়েস্ট হয়ে যায়, ওই কার্ট্রিজটাকে গুনে গুনে জমা দিতে হয় যদি আমরা লিগ্যাল ডিপার্টমেন্টে কাজ করি, না হলে তো কিছু করতে হয় না। হ্যাঁ, মানে কার্ট্রিজ মানে হলো কিছু একটা রাখার জায়গা, ঠিক আছে। কার্টিলেজ, কার্টিলেজ আমাদের বোন থেকে বোনের জুড়তে সাহায্য করে, ঠিক আছে। যারা অ্যাথলিট থাকে, বেশিরভাগ যারা বক্সিং করে, মার্শাল আর্ট করে, ওদের দেখবেন হাত পাগুলো একটু বেশি রোগা হবে, কিন্তু মারলে লাগে। ওরা যদি মারে তাহলে লাগে। কেন লাগে? ওদের কার্টিলেজটা বোন থেকে বোনকে জুড়ে রাখছে, তাহলে ওরা ঠিক করে প্রেশারটা দিতে পারছে, যেখানেই হোক প্রেশার দিতে পারবে। এই সবগুলো ভেঙে যাওয়ার ফলেই আমাদের মানে আমরা আসি, আমাদের কাজ করতে হয় অ্যাজ আ ফিজিও। তখন আমরা টাকা পাই, ঠিক আছে, তখন আমাদের কাজ করতে হয়। যখন এই জিনিসগুলো কমজোর হয়ে যাবে তখন আমরা কাজ করব, সেটাই যখন করছি সেটাই হলো টেপিং, ঠিক আছে। এত অবধি আমরা বুঝলাম? হ্যাঁ বা না? হ্যাঁ, ঠিক আছে, এত অবধি আমরা বুঝলাম। আস্তে আস্তে করে এটা এগিয়ে চলি। টেপিং কি হয় আর আমরা কি করে এটা করতে পারি। কার্টিলেজটা ভালো কোথায় দেখা যায়? মটনের পা, মানে খাসির পা যদি যখন আমরা কাটি, তখন ওইখান থেকে আমরা ভালো করে কার্টিলেজটা বোন থেকে বোনকে দেখবেন এটা জুড়ে রাখছে। বা মানুষের যদি আমরা অপারেশন থিয়েটারে যাই বা পোস্টমর্টম দেখি, সেখানে বোন থেকে বোনকে জুড়ে রাখছে, সে হলো কার্টিলেজ। TAPING, এটাই তো, ঠিক আছে। টেপিং কি? টেপিং আমরা যে ইউজ করি ফিজিওথেরাপিতে, সেটা হলো যেটা ভেঙে গেছে সেখানে আমরা ওইটাকে ধরে রাখছি, যেটাতে আরও কোনো সমস্যা না হয়। ওকে হাঁটাচলা করতে, ব্যথা থেকে একটু মুক্তি দিতে আমরা টেপিং ইউজ করি, ঠিক আছে। ইউজ ফর রিহ্যাবিলিটেশন অ্যান্ড ইনজারি প্রিভেনশন। রিহ্যাবিলিটেশন মানে ওর সুস্থ ভাব যেটা ছিল শরীরে, ওইটা হারিয়ে গেছে, ওইখান থেকে আমরা সুস্থভাবে ফেরত নিয়ে আসছি, সেটাকে করার জন্যই আমরা টেপিং করছি, ঠিক আছে। টেপিং এটা ফিক্স হতে পারে, এটা মুভ করা যেতে পারে, ঠিক আছে। 2-3 ধরনের হয়। সেটাতে প্রথম হলো যেটা হচ্ছে ফিক্স, যেটা হলো রিজিড। রিজিড এটা চেঞ্জ হবে না। টাইপস অফ ফিজিওথেরাপি, ঠিক আছে। আজকে যেটা আমরা পড়ছি সেটা হলো কাইনেজো টেপিং। তার আগে আমরা জেনে নেব যে আমরা টেপিং কেন করি আর ও কি কি প্রকার হয়, তারপরে আমরা বুঝবো কি আছে কাইনেজো টেপিং। ফিজিওথেরাপি যখন আমরা করি, আগে হয় একটা হবে রিজিড টেপিং, কাইনেজোলজি টেপিং, আর একটা হবে মিক্সড। একটা রিজিড যেখানে হলো সেখানে যখন আমরা বাঁধবো,
ওই জায়গাটা আর আপনারা নড়াতে পারবেন না, ওই জায়গাটা স্টেবল হয়ে গেছে। যখন ভেঙে যায়, যখন আমরা প্লাস্টার করছি, প্লাস্টার করার পর যেটা আমরা করি, ঠিক আছে, ওই যে প্লাস্টার অফ প্যারিস যখন মারি, সেটা একটা রিজিড আমরা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, সেখান থেকে ও আর নড়তে পারবে না। সেভাবেই টেপিং যখন আমরা করছি, একটা যখন আমরা রিজিড স্ট্রাকচার দিয়ে দেবো, যেটা বেশিরভাগ কটন দিয়ে তৈরি হয়, স্টেরিলাইজড কটন দিয়ে, তখন সেটা হবে রিজিড টেপিং। ঠিক আছে, আমরা বুঝলাম? এটাই হলো। এটা যখন আমরা মুভ করব মাসলের সঙ্গে, স্কিনের সঙ্গে, ওটা মুভ হবে না, ওটা স্টেবল হয়ে যাবে। হ্যাঁ, এটাকে আর সরানো যাবে না যতক্ষণ আমরা চাইবো না। কিন্তু এটা বেশি দিন রাখা যায় না, কেন কি ওটা ভাঙা আছে, তাই জন্য। তারপরে হবে আমাদের কাইনেসোলজি টেপ। কাইনেসোলজি টেপ কি হবে, কি হয়, একটা আমরা জানি স্ট্যাটিক, একটা জানি আমরা কাইনেটিক। মানে এনার্জি যখন আমরা পড়ি তখন দু ধরনের এনার্জি হয়, একটা স্ট্যাটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি, একটা হবে কাইনেটিক এনার্জি। স্ট্যাটিক বা পোটেনশিয়াল এনার্জি কখন কাজ করে, যখন আমরা স্টেবল আছি, যখন আমরা কোনো কাজ করছি না, এক জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো হাইটে দাঁড়িয়ে আছি, তখন ওটাকে পোটেনশিয়াল এনার্জি বলা হয়। আমরা শুধু বসে আছি, তখন আমাদের কাছে স্ট্যাটিক এনার্জি আছে। যখন আমরা মুভ করছি তখন হবে কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক টার্ম থেকেই এখানে আমরা ইউজ করছি কাইনেসিওলজি টেপিং, যেখানে আমরা যে টেপটা ইউজ করছি সেটা দিয়ে যখন আমরা বাঁধবো, তখন মানুষটা হাঁটাচলাও করতে পারবে, নানা ধরনের কাজটাও করতে পারবে, আর ওর জিনিসটাও আস্তে আস্তে সুস্থ হওয়ার দিকে এগোবে। এটাই হলো কাইনেসিওলজি টেপিং। কাইনেসিওলজি টেপিং আমরা কেন করি? আমরা তো রিজিড টেপিংও করে দিতে পারি, বাবা তোমার ভেঙেছে, তুমি এখন রেস্ট করো, তোমার কিছু কাজ করতে হবে না। কিন্তু কাইনেসিওলজি টেপিং আমরা কেন করি? কাইনেসিওলজি টেপিং আমরা করছি যাতে শরীরের যে রিপেয়ার সিস্টেমগুলো আছে সেটা কাজ করুক, আর ওর রিপেয়ারটা তাড়াতাড়ি হোক। কি করে? যখন মানুষের ব্যথা হয়, চোট লাগার পর মানুষের কি হয় সব থেকে আগে? চোট লাগার পর সব থেকে আগে কি হয়? ব্যথা হয় না, জায়গাটা ফুলে যায়, সোয়েলিং হয়। ইনফ্লেমেশন বলতে পারি, সোয়েলিং বলতে পারি। যখনই আমাদের চোট লাগবে তখন সব থেকে আগে হবে ইনফ্লেমেশন, ইনফ্লেমেশন বা সোয়েলিং। আমার হাড়ে চোট লেগেছে, হাড় চোট লাগার পর ফুলে যাচ্ছে, কেন? ওইখানে রিপেয়ার হওয়ার জায়গাটা তৈরি হয়েছে। যখন আমাদের পাড়ায় পাড়ায়, যখন আজকাল তো অবভিয়াসলি কাজটা একটু বেশি স্পিডে হচ্ছে, যখন নালি করা হয়, নালা করার সাথে 2 ফুট এইদিকে 2 ফুট ওইদিকে, পুরো রাস্তাই ব্লক করে দিল, কেন? ও জায়গা লাগবে তো কাজ করতে। সেভাবেই যখন শরীরে কোনো ব্যথা হয় তখন শরীরেরও তো রিপেয়ার করতে কোনো জায়গা লাগবে। সো এখানে 2 ফুট নিয়ে নিয়েছে, এখানে 2 ফুট নিয়ে নিয়েছে, সেই জন্যই ওই জায়গাটা আর ব্লক হয়ে গেছে, তার ফলেই ওইটা সোয়েলিং হয়ে রয়েছে। ওইটা স্কিনের ভেতরে থাকছে কেন? কেন কি স্কিন সবসময় ওইটা অ্যাজ আ প্রোটেক্টিভ লেয়ার কাজ করছে। আমাদের স্কিনে যে অসমোটিক ডিফারেন্সিয়াল প্যাটার্ন থাকে, মানে আমাদের স্কিনে যে ডিফারেন্ট টাইপস অফ সোয়েটিং যখন হয়, তখন আমরা মিনারেলসগুলোও সোয়েট করি, সঙ্গে সঙ্গে আমাদের বডি থেকে আয়ন্সগুলোও সোয়েট হয়। তার ফলে কি হয়, ওইটা যে মাইক্রোবসগুলো আছে সেটা ওকে গ্রোথ করার থেকে আটকায়। ঠিক আছে, ফাঙ্গাস গ্রোথ হবে না, নানা ধরনের গ্রোথ হবে না। সোয়েলিং হওয়ার ফলে স্কিনটা তাড়াতাড়ি বড় হয়। এমনি স্কিনটা টানলে বেশি হবে না, কিন্তু চোট লেগে গেলে তাড়াতাড়ি এটা বাড়তে থাকবে। বাড়লে কি হবে, ওখানে একটু এক্সট্রা জায়গা তৈরি হবে। এটা কেন বাড়ছে না? এটা স্কিনের একটা রেগুলেটরি প্যাটার্ন আছে, এটা আমাদের ডিএনএ দিয়ে তৈরি হয়। কিন্তু যখন সোয়েলিং হচ্ছে তখন ওটার জায়গা লাগবে, তার ফলে এটা বেড়ে যাচ্ছে জায়গাটা, আর স্কিনটা বাড়ছে, তার ফলে এখানে গরম হওয়া শুরু হয়। ঠিক আছে, ইনফ্লেমেশন শুধু হয় না, ঠান্ডা জায়গায়, মানে ইনফ্লেমেশন হচ্ছে কিন্তু জায়গাটা ঠান্ডা আছে, তাহলে কোনো ভেতরে কোনো ইনফেকশন রয়েছে। মনে রাখবেন, যখন কারোর চোট লাগবে, ব্যথা লাগবে, তখন ওইখানে যখন ইনফ্লেমেশন হয়েছে, সোয়েলিং হয়ে রয়েছে, জায়গাটা গরম থাকবে সব সময়। আপনি নিজের আঙুল দিয়ে চেক করলে ওই জায়গাটা গরম পাবেন। ওইটা কেন হচ্ছে? ওইখানে হচ্ছে কেন কি বডির যে ডিফারেন্ট ফ্লুইডস আছে, ফ্লুইডস মানে লিকুইড প্লাস এয়ার, শরীর থেকে অক্সিজেন বা যে কোনো টাইপের এয়ার
আর কোনো লিকুইড যেটা প্লাজমা হতে পারে বা ডিফারেন্ট টাইপ অফ ব্লাড সেলস হতে পারে সেটা মিক্স হয়ে ওইখানে যাচ্ছে, ওই ফ্লুইড যে বডির যে ডিফারেন্ট এসেন্সিয়াল ফ্লুইডগুলো আছে সেটা ওইখানে পৌঁছে দেওয়া হচ্ছে, তার জন্যই ওইখানে জায়গাটা বড় হয়ে গেছে। এইসব করার জন্যই যখন আমরা এইসব মানে যখন শরীর এইসব দিয়ে কাজ করছে, যদি ওইখানে আমরা রিজিড টেপ মারি কি হবে? কাজটা আটকে যাবে। আমরা যে সোয়েলিং হয়ে আছে ওইটাকে আরো টাইট করে বেঁধে দিলাম, চুপ কর, ছোট বাচ্চা হয়ে গেছিস, কাঁদছিস কেন, তাড়াতাড়ি বেঁধে দিচ্ছি, তাড়াতাড়ি সই হয়ে যাবে, কিন্তু এটা হবে না। কেন? শরীরের যে নিজের থেকে ঠিক করার যে মেকানিজমগুলো আছে সেটাকে আমি আটকে দিচ্ছি। আমি যে ওইখানে ফ্লুইডগুলো আসতো, যে বডি ফ্লুইডগুলো এখানে রিপেয়ারিং কাজ করতো, যে ডিফারেন্ট টাইপস অফ র মেটেরিয়ালস পৌঁছাতো, মানে সিমেন্ট বালি এইসব পৌঁছে দিচ্ছে শরীরের ক্ষেত্রে। সিমেন্ট বালি লাগে না, কিন্তু ডিফারেন্ট টাইপস অফ মিনারেলস লাগে, যেমন ফসফরাস, ক্যালসিয়াম, হাড়ের ক্ষেত্রে, স্কিনের বা মাসেলস ক্ষেত্রে আলাদা আলাদা জিনিস লাগে। তখন আমরা যে করছি সে যে যেন না আটকায়, তাই জন্য আমরা করছি কি কাইনেসিওলজি টেপিং। এটা কিসবে সাপোর্ট করে? এটা মুভমেন্ট সাপোর্ট করবে, বডির যে ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সপোর্টেশন মেকানিজম হচ্ছে সেটাকে সাপোর্ট করবে। সাথে সাথে যদি মানুষ চান করতে চায়, ওয়াটার লেগে গেলে ওইটা মানে বেশিরভাগ কী হয় যে আমরা যে বেঁধে থাকি কাপড়গুলো, যে কটন দিয়ে রিজিড টেপিং করি, সেটা জল লাগালে ওটা খারাপ হয়ে যায়, কিন্তু কাইনেসিওলজি টেপিংয়ে আমরা যখন করি সেটা খারাপ হয় না তাড়াতাড়ি। ঠিক আছে, তাই জন্য আমরা কাইনেসিওলজি টেপিং করে থাকি। এর সাথে সাথে যখন আমরা এর থেকে ঠিক আছে, রিজিড টেপিং কি দিয়ে হয়? রিজিড টেপিং কিরম হয়? এটা হবে নন স্ট্রেচেবল, যেটা বড় করা যায় না। স্ট্রং অ্যাডহেসিভ টেপ, অফেন বীজ একটা ধরনের আমরা ইউজ করি টেপিংয়ে। যখন রিজিড টেপিং করি তখন বীজ দিয়ে করি, সেটাতে আর ওইটা বড় হবে না, স্ট্রং অ্যাডহেসিভ থাকবে, জুড়ে থাকবে। এটা মানে স্কিন ক্ষেত্রেও একটু ক্ষতিকর থাকবে। কেন? স্কিনে ওই জায়গায় ভালো করে অক্সিজেন পৌঁছাচ্ছে না, যে রেগুলার যে থার্মো রেগুলেশন যে অ্যাক্টিভিটি হওয়ার ছিল সেটা হচ্ছে না। ঠিক আছে, তাই জন্য যখন আমরা কোনো জায়গায় বেঁধে রাখি, ওইটাকে ডাক্তার বলে, যা ভেঙেও গেলে ওইখানে বলে যে একটু একটু হাতটা নাড়াতে থাকবেন, যাতে ওই জায়গার ব্লাড ফ্লো বা অক্সিজেন ফ্লো বাইরে অ্যাটমসফিয়ার থেকে যে ডিফারেন্ট ধরনের আমাদের এয়ার কনস্টিটুয়েন্টগুলো লাগে, যেমন হলো নাইট্রোজেন বা অন্য জিনিসগুলো, সেটাও আসতে থাকে অক্সিজেন স্কিনের ক্ষেত্রে। ঠিক আছে, এটার পারপাস কি হয়? জেনারেলি এটা প্রোভাইড করে ম্যাক্সিমাম জয়েন্ট সাপোর্ট, লিমিটস দ্য রেঞ্জ অফ মোশন, প্রিভেন্টস রি-ইনজারি। যখন রিজিড টেপিং করছি ওইটা আবার চোট লাগা থেকে রক্ষা করবে। কেন? ওইটা মুভমেন্টটা রেস্ট্রিক্ট করে দিচ্ছে। হাত ভেঙে গেছে, আমি রিজিড টেপিং করে দিয়েছি, তারপরে এখানে আবার চোট লাগার চান্সটা কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন আমরা কাইনেসিওলজি টেপিং করছি তখন ওখানে কি হচ্ছে? ইলাস্টিক বাড়বে কমবে, ইলাস্টিক আছে। ব্রিদেবল, যেটা আমরা এখনই বললাম, যে ওইখান আমাদের শরীরে ঠিক করে কাজ করার জন্য ডিফারেন্ট টাইপস অফ এয়ার কনস্টিটুয়েন্ট লাগে, হাওয়ার আলাদা আলাদা যে কনস্টিটুয়েন্ট থাকে সেটা লাগে। তাই জন্য আমরা যখন কাইনেসিওলজি টেপিং করি তখন সেটা ব্রিদেবল থাকে। ঠিক আছে, এটা মুভমেন্ট অ্যালাউ করে অ্যান্ড কামস ইন ভেরিয়াস কালার্স। মানুষরা বলে না, ডাক্তারবাবু কী করছেন, সাদা লাগাচ্ছেন কেন, তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে, কালো লাগিয়ে দিন। এটা ডিফারেন্ট কালারে আমরা পাই। ডিফারেন্ট কালার ডিফারেন্ট টাইপস অফ প্রপোর্শন অফ ইঞ্জারি ডেনোট করে, যেটা আমরা জানি কিন্তু পেশেন্টরা জানে না। এটা যদি হয় আমরা পড়বো, যদি হয় পড়বো না, এটা এমনি লাগে না। কিন্তু যদি বেশিরভাগ ইঞ্জারি একটু বেশি থাকে আর কোথাও কম থাকে, তখন আমরা ডিফারেন্ট টাইপস অফ টেপিং ইউজ করি, ডিফারেন্ট কালার্স অফ টেপিং ইউজ করি। পারপাস কি হয়? এর পারপাস হলো সাপোর্টস মাসল, রিডিউস সুয়েলিং, দ্যাট ইজ এডেমা। এডিমা কি হয়? যখন আমাদের যে শরীরের ফ্লুইডগুলো আছে সেটা যখন এক জায়গায় আটকে যাচ্ছে, সেটাকে আমরা বেশিরভাগ এডিমা বলে থাকি। এডিমা আর এক্সিমা দুটো আলাদা হয়, এটাতে কোনোদিন কনফিউজ করবেন না। এক্সিমা হবে যে স্কিনের উপর যে ইনফেকশন হয়ে যায়, এডিমা হয় যখন সোয়েলিং হয়ে যায়। সোয়েলিং কি করে হয়? ওই যে বডির যে ফ্লুইডগুলো আছে সেটা ওখানে আটকে যাচ্ছে। ইমপ্রুভস প্রোপ্রিওসেপশন, দ্যাট ইজ বডি অ্যাওয়ারনেস। যেটা আমাদের যে শরীরে যে কাজগুলো হচ্ছে, যেমন যেদিন আপনারা একটু এক্সারসাইজ করবেন সেদিন দেখবেন আপনার বডিতে কোন কোন মাসলস কীভাবে কাজ করে সেটা আপনারা ঠিক জানতে পারবেন। ঠিক আছে, যখন আমরা টেপিং করে থাকি তখন আমাদের মাইন্ডটা একটু ওইদিকে থাকে, যাতে বডি প্রোপ্রিওসেপশন আমাদের ডেভেলপ হয়। এটাতে কি হয়? যে বডি মাইন্ড কানেকশনটা তৈরি হবে, যাতে পেশেন্টটা তাড়াতাড়ি সুস্থ হবে। তারপরে
It helps with pain relief, facilitates or inhibits muscles. আচ্ছা, যখন আমরা মানে কোনো জায়গায় যখন কারোর পা ভেঙে যায় তখন পায়ে একটু একটু করে, এখন আজকাল তো আমরা মেটাল ইউজ করছি, আগেকাল কী হতো বাঁশ বেঁধে দেওয়া হতো, ঠিক আছে। বাঁশ বেঁধে দেওয়ার ফলে কী হতো যে ওইখানে আর ওর মুভমেন্টটা রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, কিন্তু ওর সাপোর্ট এক্সট্রা লাগছে, ঠিক আছে, ওর এক্সট্রা সাপোর্ট পেয়ে যাচ্ছে, যেটা ওর হাড় দিয়ে পুরো প্রেশারটা হবে না, ওর প্রেশারটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে ওভার দ্য এক্সেসরি। যেটা যদি আমরা বাঁশ লাগাই, আজকাল আমরা মেটাল লাগাচ্ছি, মেটাল লাগিয়ে ওটা মানুষ হাঁটাচলা একটু একটু করে করতে পারে, র্যান্ডামলি হাঁটাচলা করতে পারবে না, কিন্তু যেটা আগে বসাই থাকতো সেটা থেকে একটু সাহায্য হয় যাতে ও ভালো করে হাঁটাচলা করতে পারে। এই কাইনেসিওলজি টেপিংয়ে আমরা সেটাই করছি, যাতে মানুষ আরও তাড়াতাড়ি সুস্থ হয় আর একটু একটু করে মুভমেন্ট করতে থাকে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যারা খেলোয়াড় থাকে তাদের ক্ষেত্রেও হয়, সেটা আরও এক্সপ্লোজিভ মুভমেন্টস করে। ডাইনামিক টেপ, আচ্ছা ডাইনামিক টেপ এটা কাইনেসিওলজি টেপিং হবে, তার উপরে হবে মিক্স টেপিং বা ডাইনামিক টেপিং। ডাইনামিক টেপিং মানে কি হচ্ছে, এখন মানুষরা একটু বেশি তাড়াতাড়ি কাজ করছে, তার জন্য আমরা একটু ডাইনামিক টেপিংটা লাগাচ্ছি। যেমন যারা বক্সার থাকে বা যারা এক্সপ্লোজিভ এটাতে খেলে, এক্সপ্লোজিভ স্পোর্টে যারা খেলে, তাদের দেখবেন যেমন টেনিস এলবো হয়ে যায় কারুর, নিতে লাগানো থাকে, যারা অ্যাথলিট হয় মানে যারা ট্র্যাক অ্যাথলিট হয় জেনারেলি, তাদের নিতে লাগানো হয়, সেখানে লাগানো হয় ডাইনামিক টেপিং। ডাইনামিক টেপিং লাগানোর ফলে কি হয় যে আমাদের ন্যাচুরাল মুভমেন্টগুলো আছে সেটাকে আমরা প্রমোট করছি। ন্যাচুরাল মুভমেন্ট মানে যারা ওয়েট লিফটার আছে, ওয়েট লিফটারের ক্ষেত্রেও ডাইনামিক টেপিং ইউজ করা হয়, যারা এক্সপ্লোসিভ ওয়েট তোলে, ঠিক আছে। মানে যেমন অলিম্পিকে দেখবেন যারা ওয়েট তুলছে তাদের বডির যে জয়েন্টগুলো আছে সেখানে টেপিং লাগানো থাকে, সেটা কি করছে ওর ন্যাচুরাল মুভমেন্টগুলোকে সাহায্য করছে যাতে ও আর ভালো পারফরমেন্স করতে পারে। ইনজুরি যদি হয় সেটাতে একটু সাহায্য করা যায়, ঠিক আছে। ইট ক্যান প্রোভাইড সাপোর্ট উইথাউট রেস্ট্রিক্টিং লাইক এ সফট কাস্ট অর ডাইনামিক সাপোর্ট। কাস্ট কি হয়, কাস্ট মানে যেমন আমরা সিঁড়িতে ওঠার মানে সিঁড়ি বানানোর আগে ওইখানে আমরা একটা কাস্ট তৈরি করে দিই, কাস্টের উপর দিয়ে আমরা আস্তে আস্তে করে ধাপ বানাই, ঠিক আছে। তেমনি যখন আমরা কারুর ইনজুরি হয়ে গেছে তাদের ঠিক করার আগে ওর একটা পার্টিকুলার কাস্ট দিয়ে দিই। কাস্ট হওয়ার ফলে কি হয় যে আমরা বুঝি যে কাস্টটা আমরা বানাচ্ছি সেই কাস্ট দিয়ে ওর যে ন্যাচুরাল স্ট্রাকচারটা আছে সেটাকে আমরা তুলে ধরবো। তারপরে যে এই ডাইনামিক টেপিংটা আছে সেখানে আমরা একটা সফট কাস্ট দিচ্ছি। সফট কাস্ট বলতে কি বুঝি আমরা, যে হার্ড কাস্ট মানে ওই যে প্লাস্টার অফ প্যারিস দিয়ে দিলাম, যেটা হাতের ক্ষেত্রে বেশিরভাগ, পায়ের ক্ষেত্রে প্লাস্টার অফ প্যারিস দিয়ে দিচ্ছি, সেখানে আমরা হার্ড কাস্ট দিচ্ছি। কিন্তু ডাইনামিক টেপিং ক্ষেত্রে কি করছি আমরা সফট কাস্ট দিচ্ছি, যেখানে মানুষটা মুভমেন্টটাও করতে পারছে কিন্তু ওর সাপোর্টটাও হচ্ছে, ঠিক আছে। হার্ড কাস্টের ক্ষেত্রে কি হবে, মানুষটা আর মুভমেন্ট করতে পারবে না সেই অর্গানের, কিন্তু সফট কাস্টের ক্ষেত্রে সেটা হবে না। তারপরে ম্যাকনেল টেপিং, এটা আমাদের সিলেবাসে নেই বেশিরভাগ, যাই হোক পড়ে নিই। ম্যাকনেল টেপিং কি হয়, এটা আমাদের প্যাটেলার রিজনের ক্ষেত্রে ইউজ করা হয় জেনারেলি নি ক্যাপ অ্যালাইনমেন্টের জন্য। যারা হাই জাম্প করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আপনারা এটা বেশি দেখবেন, ঠিক আছে। হাই জাম্প করছে বা যারা এক্সপ্লোসিভ কিকিং মুভমেন্ট করছে, যেমন যারা টাইকন্ডো খেলে, টাইকন্ডোতে যারা এখন ডিস্ট্রিক্ট লেভেলে দেখবেন না, যারা একটু অ্যাডভান্স লেভেল ইন্টারন্যাশনাল লেভেল খেলছে, ফুল কন্ট্যাক্ট ফাইটটা করছে, সেখানে দেখবেন ওদের প্যাটেলার স্পেসিফিক অ্যালাইনমেন্ট করা হয়। প্যাটেলার স্পেসিফিক অ্যালাইনমেন্ট করার ফলে কি হয়, বা যারা ফুটবলে যেমন কোনো ইউরোপিয়ান ক্লাবে দেখবেন, বা আমাদের যে আইএসএল এত ক্লাব হয়েছে, আইএসএল এর ক্লাবে দেখবেন ওদের প্যাটেলার অ্যালাইনমেন্ট করা হয়। ফলে কি হয় যে যেমন হাঁটছে এটা বেঁকে যাওয়ার ফলে কি হবে, ওর তো আর অত সাপোর্ট পাবে না, তখন আমরা প্যাটেলার বা ম্যাকনেল প্যাটেলার অ্যালাইনমেন্ট করি, সেখানে আমরা ম্যাকনেল টেপিং লাগাই, ঠিক আছে। ইট অ্যাড্রেসেস প্লেটিওফেমোরাল পেন সিনড্রোম। এটা হলো ফিমার, এটা হলো আমাদের প্যাটেলা, যে এই কটোরিটা আছে নিয়ের কটোরিটা, প্যাটেলার ফেমোরাল, ঠিক আছে। এই দুটো মিলিয়ে যে মুভমেন্টটা আছে যেখানে আমাদের অ্যালাইনমেন্ট লাগবে সেটাকে সাপোর্ট করে, ঠিক আছে। ইট প্রিভেন্টস সিনড্রোম পেন সিনড্রোম বাই কারেক্টিং নি ক্যাপ ট্র্যাকিং। আচ্ছা, সিনড্রোম মানে আমরা আগে ক্লাসে পড়েছি, আগের ওয়ার্কশপে আমরা বুঝেছিলাম যে সিনড্রোম কি হয়, যে যেমন কোনো সমস্যার একটা কোনো সিমটম আমরা দেখতে পাচ্ছি যে কারুর হেডেক হচ্ছে,
কারোর বমিটিং হচ্ছে বা কারোর জ্বর এসছে, এটা হলো একটা সিমটম। কিন্তু যদি কারোর সব জিনিস একসঙ্গে হয়ে যায়, যে ওর পেটেও ব্যথা হচ্ছে, মাথাও ব্যথা হচ্ছে, হাঁটুতেও ব্যথা হচ্ছে, তখন ওইটাকে মানে একসঙ্গে সব জিনিস হয়ে যাওয়ার ফলে ওটাকে আমরা বলি সিনড্রোম। এটা একটু মনে রাখবেন, যখন কোথাও কোথাও আমরা যাই তখন সেখানে জিজ্ঞেস করে বেশিরভাগ পেশেন্ট পার্টি জিজ্ঞেস করে ওর বাড়ির লোক এই সিনড্রোমটা, এই প্যাটেলোফেমোরাল সিনড্রোম। এই কোথায় গেল? কোথায় রে ভাই, নীলা নেই, যাই হোক, আচ্ছা চলে এসছে। এটা একটু লিখে রাখবেন, ঠিক আছে? এই টার্মটা লিখে রাখবেন একটু, প্যাটেলোফেমোরাল পেইন সিনড্রোম। মানে যদি টেপিং সম্বন্ধে কোথাও কোশ্চেন করা হয়, এইসব টার্ম একটু বললে কি হয়, মানুষ ভাবে যে একটু একটু পড়াশোনা জানে, ঠিক আছে? যেমন কালকে আমরা বাড়ি যাচ্ছিলাম, একজন জিজ্ঞেস করলেন যে স্যার আমি এক্স রে পড়তে পারি না, ঠিক আছে? তখন মানে ঠিক আছে, এটা পড়া যায়, শেখানো যায়, কোনো চাপ নেই। এক্স রে একটু 3টে এক্স রে দেখলে আপনি ঠিক ধরতে পারবেন। মাসলসের ক্ষেত্রেও যে এমআরআই হয় ওইটাও ধরতে পারেন। কিন্তু যদি ভেবে নিন আপনি এক্স রে তুললেন, দেখছেন, এখানে দেখছেন, 2-3 মিনিট দেখছেন, কিন্তু আপনি কিছু মান্থামুন্ডু বুঝতে পারছেন না, কি বলতে হয়? দেখুন, ডাক্তারের তো যথেষ্ট অভিজ্ঞতা আছে, ডাক্তার যেটা বলেছে সেটাই ঠিক। যেমন ডাক্তার কিছু কিছু কথা লুকিয়ে নেয়, আমরাও সব কথা তো বলতে পারি না, তাহলে মানে যেটা প্রেসক্রিপশনে লেখা আছে সেটাই আমরা করব, ঠিক আছে? মানে একটু মুখটা সিরিয়াস রেখে বলবেন, আমার মতো হাসতে শুরু করবেন না, নাহলে বোকা ভেবে নেয়, ঠিক আছে? এইসব টার্মগুলো বললে ওরা ভাবে যে না ঠিক আছে, মানুষটা পড়াশোনা করে এসছে। তারপরে আমরা এটা জানি মুলিগান টেপিং যেটা কম্বাইন স্টেপ উইথ মোবিলাইজেশন টেকনিক। মোবিলাইজেশন মানে আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, সেটাকে সাহায্য করার জন্য যখন আমরা টেপিংটা দিচ্ছি, মানে সুস্থ আছে মানুষটা, কিন্তু ওর একটু আরও ভাবে ওর পারফরমেন্সটা এনহ্যান্স করার আছে। মানে যারা অলিম্পিক লেভেলে ট্রেনিং করে, ঠিক আছে, যেমন কোনো ক্লাব আছে আমাদের এখানেই কলকাতাতে, অনেক ক্লাবগুলো আছে যেখানে ফুটবলের ভালো ট্রেনিং হয়, মার্শাল আর্টের ভালো ট্রেনিং হয়, সেখানে ওর মানুষের পারফরমেন্সটা এনহ্যান্স করার জন্য ওভার আ পিরিয়ড অফ টাইম আমরা এরকম মুলিগান টেপিংগুলো করি। এটাতে কি হয়, যে ন্যাচারাল মুভমেন্টটা আছে ওটাকে আরও এক্সপ্লোজিভ করে তুলছে, ঠিক আছে? এইমস টু রেডিউস পেন অ্যান্ড ইমপ্রুভ মুভমেন্ট ডিউরিং স্পেসিফিক এক্সারসাইজেস। যেমন এটার একটা আরও এক্সাম্পল দেখতে পারবো আমরা, যেমন আমরা নি ক্যাপ পরি না, আমরা পড়ি না, মানে যারা ওয়েট তোলে তারা পরে। নি ক্যাপ পরার সময় কি করে, একটু আরও তুলে এখানে অবধি তুলে নিয়েছে, এখানেও একটা আছে, এখানে মানে পুরো এখান থেকে এখান অবধি এই পুরো নিয়ের জায়গাটা ধরে রেখেছে নি ক্যাপ দিয়ে। ওইটা থেকে ধরে রাখলে কি হয়, যখন ওরা ওয়েট তুলবে নিয়ের উপর সব প্রেশার আসবে না, ঠিক আছে, একটু প্রেশার ওর নি ক্যাপটাও নিয়ে নেবে, তার ফলে ওর মুভমেন্টগুলো আরও স্পেসিফিক হয়ে যাবে। তারপরে হলো কোহেসিভ ব্যান্ডেজ, এটা সেলফ অ্যাডহেসিভ হয়। স্ট্রেচিভ ব্যান্ডেজ স্টিক টু ইটসেলফ, নট স্কিন। মানে যখন কিছু কোহেসিভ ব্যান্ডেজগুলো কি হচ্ছে, কোহেসিভ একটা হলো অ্যাডহেসিভ, একটা হলো কোহেসিভ। অ্যাডহেসিভ ব্যান্ডেজেস কি হয়, যেটা নিজে একটা ব্যান্ডেজ ওইটা অন্য জায়গায় গিয়ে লাগছে, ঠিক আছে, এটা হলো অ্যাডহেসিভ। মানে যখন আমরা যেমন ফেভিকল একটা অ্যাডহেসিভ, কিন্তু কোহেসিভ কি হচ্ছে, কোহেসিভ মানে আমরা দুটো সেম সারফেস, এটা দুটো সেম সারফেসই জুড়ে যাচ্ছে এক দুজনের সঙ্গে, ঠিক আছে, তারপরে এটাকে আর আলাদা করা যাচ্ছে না, ঠিক আছে, এটা হলো কোহেসিভ ব্যান্ডেজ। কোহেসিভ ব্যান্ডেজ ক্ষেত্রে যেমন এটা স্কিনে অ্যাটাচ হয় না, এটা নিজের থেকে নিজে, মানে যেমন হাওড়া ব্রিজ, ঠিক আছে, হাওড়া ব্রিজে কি করা হচ্ছে, যে ওটা সাসপেনশন ব্রিজ একটা লাগানো হলো, অন্যটা লাগানো হলো, ওইটা দুটো রডই একটা উপর নির্ভর আছে, ওইটার নিচে আর কোনো সাপোর্ট নেই। এটা কি করা, এটা বলা হয় যে কোহেসিভ হয়ে গেছে, মানে কোহেশনে
কোহেশন, ওই সাসপেনশনটাকে বলা হয় কোহেশন সাসপেনশন। কোহেশন COHESION, কোহেশন সাসপেনশন, মানে একজন একজনের উপর নির্ভর আছে, ঠিক আছে, ওইখানে কোনো আলাদা করে জিনিস সাপোর্ট দেওয়ার জন্য নেই। তেমনি এখানে যখন কোহেসিভ ব্যান্ডেজ আমরা বলছি, তখন আমরা কোনো আলাদা সারফেস মানে এক্সটার্নাল সারফেস লাগাচ্ছি না, তখন আমরা স্কিনের উপর আর চাপ দেব না, মানে স্কিনে লাগাতে হবে না ওই অ্যাডহেসিভগুলো, তখন ওই কোহেসিভ মানে একটা ব্যান্ডেজ আর একটা ব্যান্ডেজের সাথে জুড়েই ওইটা লেগে থাকবে। এটা প্রোভাইড করে জেন্টাল ইউনিফর্ম কম্প্রেশন, আইডিয়াল ফর মাইল্ড সোয়েলিং অর পোস্ট সার্জারি। পোস্ট সার্জারি যখন নিয়ের রিপ্লেসমেন্ট হয় বা কোনো জয়েন্টের যখন ট্রিটমেন্ট করা হয়, তখন আমরা কোহেসিভ ব্যান্ডেজগুলো ইউজ করি। এটাতে কি হয় যে যেখানে আমরা সার্জারি করেছি সেখানে আর কোনো চাপ দেওয়া হচ্ছে না, একটু মাইল্ড সাপোর্টের জন্য, হালকা হালকা করে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এটা ইউজ করছি। কি ফাংশনস অফ টেপিং, টেপিংয়ে আমরা কী সব মেন ভাব বুঝতে পারি, মানে কী সব জন্য আমি ইউজ করি। প্রথম হলো পেন রিলিফ, কারো যদি বেশি ব্যথা হচ্ছে সেখানে আমরা একটু করে টেপিংটা লাগিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আমরা সাপোর্ট অ্যান্ড স্টেবিলিটি ফর ইনজার্ড জয়েন্টস, মাসলস ফ্যাসিলিটেশন অর ইনহিবিশন। যদি টেপিং ক্ষেত্রে কি হয়, যদি আমার কোনো জায়গার কাজটা আটকানো থাকে সেটাও আমরা আটকে দেবো, বা যদি কারোর কোনো জায়গার কাজটা আমাকে বাড়ানোর আছে সেটাও আমরা বাড়াতে পারবো। তারপরে সোয়েলিং রিডাকশন, দ্যাট ইজ এডিমা। এডিমাকে আমরা কম করার জন্য আমরা স্টেপিংটা করে থাকি, যাতে এডিমা হলে কি হয় না, ওখানে একটু হাত দিলে আপনার ব্যথা হবে, মানে পেশেন্ট পার্টির ব্যথা হয়। তারপরে প্রোপিওসেপটিভ ফিডব্যাক, দ্যাট ইজ জয়েন্ট যেখানে আছে সেখানে যখন আমরা ভালো করে টেপিং করছি তখন সেখানে আমাদের মনটা যাচ্ছে আর আমরা তখন বুঝতে পারবো। যেমন মাথায় একটু রং লাগালে বা কোনো টিকা লাগালে তখন আমরা বুঝতে থাকি যে এখানে আমাদের কিছু আছে, কিছু লেগে আছে, ঠিক আছে, মানে কি হচ্ছে আমার বডিটা আমার বডির উপরই অ্যাওয়্যার হয়ে যাচ্ছে, আমার মাইন্ডটা অ্যাওয়্যার হয়ে যাচ্ছে, ওখানে একটু মন চলে যাচ্ছে। তেমনি টেপিং করলে তখন আমাদের মনটা ওই দিকে চলে যায়, ঠিক আছে। তারপরে ইনজারি প্রিভেনশন, যেটাতে ইনজারি প্রিভেন্ট কী করে করছি, যে আমরা যখন টেপিং করছি তখন ওর মানুষের একটু কনফিডেন্সটা বাড়বে আর স্টেবিলিটি থাকবে, যাতে ইন ফিউচার বা যে ইঞ্জারিটা হয়েছে সেটা থেকে স্টেবিলিটি দিচ্ছি, আর যখন ইন ফিউচার ওর ইঞ্জারি হওয়ার চান্স আছে সেখান থেকে আমরা রক্ষা করছি এই টেপিং দিয়ে, ঠিক আছে। তারপরে আমরা যে টার্মটা আছে কাইনেজিওলজি টেপিং, এটা একটু দেখে নিচ্ছি, কেন কি আজকের টপিকটা ওইটাই। যদি ঘুম পায় আমরা একটু জল খেয়ে নেব, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, সব হবে। যদি আমাদের ঘুম পায় একটু একটু করে জল খেয়ে নেব। এটা হয় মানে কি হয়, যে আমরা যখন রেগুলার পড়াশোনা করতে থাকি তখন আমাদের মাইন্ডটা একটু অ্যাক্টিভ থাকে, কিন্তু একটু পড়াশোনা ছেড়ে দিলে তখন মাইন্ডটা ডাল হতে থাকে, তখন হঠাৎ করে বই পড়া বা কিছু করতে গেলে আচ্ছা একটু শান্তভাবে আমরা যদি জল খেতে হয় বাইরে গিয়ে খেয়ে নেব, ঠিক আছে। 5 মিনিট ব্রেক, 20 হচ্ছে 25-এ, হ্যাঁ 25-এ শুরু করছি। ফোনটা দেখি। দেখুন থিওরিতে লেট করলে তারপরে আবার প্র্যাকটিক্যালে লেট হবে, সেটা বুঝে কথাবার্তা বলবেন, ঠিক আছে। আচ্ছা, কাইনেজিওলজি টেপিং, এটা টেপিং টেকনিক যেটা আমরা আগে থেকে পড়ে এসেছি। এটা রিজিড, কাইনেজিওলজি, ডাইনামিক, তারপরে রিজিড বলে দিয়েছি, কাইনেজিওলজি, ডাইনামিক, মেকানিক্যাল, ঠিক আছে। এইসবগুলো একটু একটু করে মনে রাখবেন, এই যেটা আছে এটাই দিয়েই আমাদের কাজ হয়ে যাবে। এটা কি হচ্ছে, এটা আমাদের একটা থেরাপিউটিক টেকনিক, যেটাতে আমরা স্ট্রেচি ইলাস্টিক টাইপ একটা কাপড় ইউজ করছি, আর আমরা স্কিনে অ্যাপ্লাই করছি, স্পেশালি যেটাতে আমরা মাসলস আর জয়েন্টকে সাপোর্ট দিতে পারি, ঠিক আছে। এটাতে আমরা
সোয়েলিংকে রিডিউস করছি, ব্যথাটাকে কমাচ্ছি, আর সার্কুলেশনকে ইমপ্রুভ করছি সার্কুলেশনকে, যেটাতে ওর মুভমেন্টগুলো রেস্ট্রিক্ট না হয়। এটাতে কি লাভ আমাদের, কি লাভ? আচ্ছা, এটার যে করেছিলেন খোঁজ বা আবিষ্কার, আচ্ছা আবিষ্কার আর খোঁজের মধ্যে কি পার্থক্য থাকে আমরা কি জানি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে খোঁজ মানে কিছু জিনিস আগে থেকে ছিল, সেটা আমরা নতুন করে খুঁজে পেয়েছি। হ্যাঁ, ডিসকভার্ড বাই, যেমন কোনো কেমিক্যাল এলিমেন্টকে আমরা ডিসকভার করি, ওইটাকে আবিষ্কার করি না। কিন্তু নতুন জিনিস যেমন এটা অ্যালয় আবিষ্কার করি আমরা, ঠিক আছে, মিক্স করে আমার একটা পার্টিকুলার অনুপাতে আবিষ্কার করি। তো এটার ডেভেলপ করেছিলেন, ঠিক আছে, এটা ডেভেলপ করেছিলেন ডক্টর কেনজো কাসে in 1970s. It's used in sports medicine and rehab to treat injuries, correct posture and to improve movements. ডাক্তারের নামটা একটু মনে রাখবেন, বলতে সুবিধা হবে। কোনো যখন জুনিয়রকে পড়াবেন বা কাউকে বলবেন তাহলে একটু সুবিধা হয়, একটু স্পেসিফিক বলতে গেলে, ঠিক আছে। এটা আরো কি কাজে লাগে? এটা বেশিরভাগ কালারফুল প্যাটার্নে আসে, আর এটাতে আমরা 3টে প্যাটার্ন ইউজ করি, ঠিক আছে। যখন আমরা টেপ মারতে থাকি তখন আমরা 3 রকমের প্যাটার্ন ইউজ করি। একটা হলো আই প্যাটার্ন, একটা ওয়াই প্যাটার্ন, একটা এক্স প্যাটার্ন। লিখে দিচ্ছি আই প্যাটার্ন, ঠিক আছে, ওয়াই প্যাটার্ন, এক্স প্যাটার্ন। আচ্ছা, আমরা একটু কি মন দিয়ে আমরা গ্রুপ দেখি, যেটা আমাদের গ্রুপটা বানানো আছে সেটা কি এমনি গ্রুপে নম্বর দেওয়ার জন্য? কারণ লাগলে নম্বর নিয়ে নেবেন, ওইখানে জিনিসগুলো দেওয়া থাকে, ঠিক আছে। একটু যদি আমরা মন দিয়ে পড়ি তাহলে ওইখানেই সব আছে, যেটা আমি এখানে বলছি, ঠিক আছে, ওয়াই আই আর এক্স, ঠিক আছে। আচ্ছা, ওইখানে পড়লে আমাদের একটি কি লাভ হবে, আমরা আগে থেকে একটু জেনে আসবো, তারপরে যখন আবার এখানে শুনবো ওইটা মনে রয়ে যাবে, ঠিক আছে। এই 3টে প্যাটার্নে আমরা টেপিং করি। এটা কি করে কাজ করে? ইট লিফটস দ্য স্কিন। যখন আমাদের ব্যথা হয় তখন এই স্কিনটা বেড়ে যায়, ওইটা ইনফ্লেমেশন হওয়ার কারণে ওইখানে এক্সট্রা ম্যাটেরিয়ালগুলো পৌঁছানো হচ্ছে, তাই জন্য এক্সট্রা জায়গা নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই যখন আমরা টেপিং করছি এটা স্কিনটাকে লিফট করছে, তুলে একটু ধরছে, ঠিক আছে। যেটাতে কি হয়, দ্য টেপস রিকয়েল ক্রিয়েটস কনভলিউশন ইন দ্য স্কিন, লিফটিং ইট স্লাইটলি। যে কনভালশন মানে কি হয়, যেমন এটা কন্ট্যুর শেপ হয়, এটা প্লেনের ক্ষেত্রে কন্ট্যুর শেপটা আপনি দেখবেন, যখন প্লেনটা ফ্লাই করে ওর যে উইংসগুলো থাকে ওইটা এবং কন্ট্যুর শেপ বানায়, এটাই কনভালশন। যে রিঙ্কলগুলো থাকছে এখানে যেখানে মানে এই এলবোতে এখানে রিঙ্কলগুলো থাকছে, ওইটাকে যখন আমরা তুলে ধরা হচ্ছে, তাই জন্য তো আমরা ইয়াং কাউকে দেখে মনে করি, ঠিক আছে, বা কাউকে বুড়ো মনে করি। এই যে স্কিনটাকে লিফট করছি সেটাতে কি হচ্ছে, রিঙ্কলসগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি এই টেপের সাহায্যে। সেটাতে কি হবে, ব্লাড ফ্লোটা আরও তাড়াতাড়ি হবে, ঠিক আছে। ব্লাড ফ্লো হওয়ার ফলে ওইখানে ভালো অক্সিজেন মানে ভালো অ্যামাউন্টে অক্সিজেন পৌঁছাবে আর ভালো অ্যামাউন্টে মিনারেলসগুলোও পৌঁছাবে, যাতে ওর রিপেয়ারটা তাড়াতাড়ি হবে। তারপরে ইমপ্রুভস ফ্লুইড ফ্লো। ওই যে আমরা জানি রাস্তা বানাতে গেলে বালি, সিমেন্ট, ইটে পাথর আর পিট, চারকোল এসব লাগে, কিন্তু ওটাকে ট্রান্সপোর্ট করতে হবে। তো যেখানে কাজ হচ্ছে সেখানে সব কিছু তৈরি করা সম্ভব নয়, যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে আনতে হবে। তাই জন্য আমাদের বডিতে সেই কাজটা করছে ব্লাডকে আমরা একটা ফ্লুইড মনে করি। ব্লাডে সবসময় এয়ার থাকেই, মনে রাখবেন ব্লাডে এয়ার আছে, সলিড পার্ট যেমন কি প্লেটলেট, যেটা আমাদের সেলসগুলো আছে, ব্লাড সেলসগুলো, হোয়াইট ব্লাড সেল হোক বা রেড ব্লাড সেলস হোক, সেইগুলো আমাদের ব্লাডে কাজ করে, সেটা সলিড পার্ট। আর লিকুইড পার্টটাও আছে যেটা একটু কম থাকে,
ঠিক আছে, বেশিরভাগ আমাদের ব্লাডে সলিড পার্ট থাকে, কিন্তু সলিড পার্টটা এত ছোট আমরা দেখতে পাই না, তাই জন্য ভাবি যে ওটা লিকুইড, এটা ফ্লুইড। যত বেশি চোটের জায়গায় ফ্লুইড আসবে, তত বেশি নতুন র মেটেরিয়ালস আসবে, তত তাড়াতাড়ি ওটা তৈরি হবে। ঠিক আছে, ইট ইমপ্রুভস ফ্লুইড ফ্লো, দ্যাট ইজ ইটস দিস লিফটিং ইনক্রিজেস, যেটা স্কিনটাকে লিফট করছে, আরও একটু জায়গা দিয়ে দিচ্ছে, ইনক্রিজেস দ্য স্পেস বিটুইন স্কিন অ্যান্ড দ্য মাসলস, ইমপ্রুভিং ব্লাড অ্যান্ড লিম্ফ্যাটিক ড্রেনেজ। লিম্ফ্যাটিক ফ্লুইড মানে কি হয়? লিম্ফ মানে আমরা কি বুঝি? একটা হয় আমাদের বডিতে, একটা হয় ব্লাড ভেসেলস, একটা হয় লিম্ফ। ঠিক আছে, লিম্ফ্যাটিক ফ্লুইড আমাদের বডিতে, যাতে যেমন কি এক্সাম্পল দেবো, আয়ুর্বেদে আমরা বলে থাকি, আরে ওটার নাম ভুলে গেছি, যাই হোক, লিম্ফ কি হয়, একটা স্পেশাল ধরনের লিকুইড যেটা আমাদের বডিতেই তৈরি হয়, স্টোর হয়, আর সেটা আমাদের বডিতে এই আমাদের হাড় বানানোর জন্য আর অন্য জিনিস বানানোর জন্য কাজে লাগে। ঠিক আছে, মানে যতই ধরনের জিনিসটা তৈরি হচ্ছে, সেটাতে সব কিছু না কিছু কন্ট্রিবিউট করছে। এই যে লিম্ফ্যাটিক ড্রেনেজটা হচ্ছে, সেটা ড্রেনেজ মানে কি, ওইখানে এনে ওখানে ফেলে দিচ্ছে, এনে ওইখানে ফেলে দিচ্ছে, তাহলে এই লিম্ফ্যাটিক ড্রেনেজটাকেও ইমপ্রুভ করছে, সোয়েলিংটাকে কম করছে, আর নিউট্রিয়েন্টসটা দিয়ে দিচ্ছে ওই জায়গাতে, যেটাতে ওর হিলিংটা তাড়াতাড়ি হয়। ঠিক আছে, ব্যথাটাকে কম করবে, কাইনেসিওলজি টেপিং। আচ্ছা, রিজিড টেপিং আর এটার মধ্যে পার্থক্য কী হবে? ওইটা একটু রিজিড স্টেবল করে দেয়, কিন্তু সেটা করছে না, সিন্স এটা ব্রিদেবল একটা জায়গা রাখছে, তাহলে এখানে আমরা বেশিরভাগ কাজ শরীর থেকেই করাতে পারি, বাইরে থেকে কোনো অয়েনমেন্ট বা কোনো হিলিং এমনি কিছু না দিয়ে, শরীরের যে জিনিসপত্রগুলো আছে সেটা দিয়েই কাজ করিয়ে যাচ্ছি। তার জন্যই এখানে পেনটা রিডিউস হচ্ছে। দ্য ডিকম্প্রেশন মে ডিক্রিজ প্রেশার অন পেন রিসেপ্টার্স। ডিকম্প্রেশন মানে যখন আমরা স্কিনটাকে তুলে ধরছি, সিন্স জায়গাটা কম হয়ে গেছিলো, ওইখানে এক্সেস মেটেরিয়ালগুলো আসছে, জায়গাটা আসার ফলে মানে কম জায়গায় বেশি লোক হয়ে গেছে, একটু গরম ভাব হয়ে গেছে, একটু কম্প্রেশন হয়ে রয়েছে, দাব হয়ে রয়েছে, যখন স্কিনটাকে লিফট করে দিচ্ছি তখন ওইখানে ডিকম্প্রেশন হচ্ছে। ঠিক আছে, মানে ওই দাবটাই ছিল সেটার জন্য একটু আরও জায়গাটা পেয়ে যাচ্ছে, একটু এভাবে একটু জোর করে সরিয়ে দিচ্ছে, টেপিং দিয়ে সরাচ্ছি, যাই হোক, তাহলে এটাকে ব্যথাটাকে কমানো যায়। ঠিক আছে, ব্যথাটাকে আরও তাড়াতাড়ি কমানো যায়। সাপোর্টস উইথাউট রেস্ট্রিক্টিং, সিন্স এটা কাইনেসিওলজি টেপিং, এখানে আমরা কোনো জিনিসটাকেই রেস্ট্রিক্ট করছি না, আমরা যে কাস্ট হিসাবে কাজ করছি সেখানে সফট কাস্ট দিচ্ছি, আমরা প্লাস্টার অফ প্যারিস মেরে দিচ্ছি না, যেটা তোমার হাতটা বেঁধেই থাকছে মাস 2 মাস ধরে। ঠিক আছে, বা পা বেঁধেই থাকছে মাস 2 মাস ধরে, এখানে সফট কাস্ট দিচ্ছি, যেটাতে সাপোর্ট থাকছে কিন্তু ওইটা ভালো করে মুভমেন্টও করতে পারছে। সেটা হলো কাইনেসিওলজি টেপিংয়ের মেন কাজ। কমন ইউজ কী করা হচ্ছে? পেন রিলিফ, ইঞ্জুরি সাপোর্ট, সোয়েলিং রিডাকশন আর পারফরমেন্স এনহ্যান্সমেন্ট। প্রথম তিনটা আমরা জানি, ফুলে গেছে, ইডিমা হয়ে গেছে, ওইটাকে কম করে দিচ্ছে। পেন যেখানে ব্যথা হচ্ছে সেখানে আরও জায়গা দিচ্ছে, যাতে ওই জায়গাতে ব্রিথ করতে পারে, ভালো করে অক্সিজেনটা নিতে পারে, আর ওইখানে ইঞ্জুরিতে সাপোর্ট দিতে পারে, যাতে যে জায়গাতে ব্যথা লেগেছে সেখানে আরও সাপোর্ট পেলে ওর ব্যথাটা একটু কম হবে। ঠিক আছে, ফোর্থ যেটা হলো পারফরমেন্স এনহ্যান্সমেন্ট। পারফরমেন্স এনহ্যান্সমেন্ট যখন আমরা কোনো অ্যাথলেটিক টিমের সঙ্গে যাই অ্যাজ আ ফিজিও, তখন সেখানে কাজে লাগে যে আমরা কোন জায়গায় টেপিং করলে, কোন জায়গায় সাপোর্ট পেলে মানুষটা ভালো করে কাজ করতে পারবে। ফর এক্সাম্পল, যখন আমরা শর্টপুট খেলোয়াড়দের সঙ্গে থাকি, শর্টপুট খেলোয়াড়দের সঙ্গে আমাদের ওর এই জায়গাতে, মানে এই যে পেছনের যে জায়গাটা আছে যেখান থেকে আমার রিফ্লেক্স অ্যাকশনটা কাজ করছে, সেই জায়গাটাকে ওর বলটা ছুটতে সাহায্য হবে, সেই জায়গাটা টেপিং করলে বা একটু স্ট্রাকচারটা ভালো করে দিলে ওর কাজ করতে সুবিধা হবে, সাপোর্ট পাবে, ও ভালো করে প্রেশারটা দিতে পারবে ও বলের উপর। ঠিক আছে, আরও যারা ওয়েট তুলছে তাদেরও ক্ষেত্রেও পায়ে দিতে হচ্ছে। যারা হেভি ওয়েট চ্যাম্পিয়ন থাকে, মানে হেভি ওয়েট বক্সিং যারা করে, প্রফেশনাল বক্সার যাকে আমরা বলে রাখি, তাদের ক্ষেত্রেও এই টেপিং কাজ করে, তাদেরও টেপিং লাগে, যদি ওরা পারফরমেন্সটাকে আরও একটু তুলে ধরতে পারে। কেন আমরা এটা কাজে লাগে? আমরা যখন আপ টু এজ অফ 30 অবধি, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে আপ টু 26-27 কি হয়, আমাদের যে বডি রিক্রিয়েশন পাওয়ারটা থাকছে,
সেটা আস্তে আস্তে কমতে শুরু করে। ছেলে মানুষটা 30-এর পর একটু বেশি বুড়ো বুড়ো লাগতে শুরু হবে। মেয়ে মানুষরা 27, 28, 30 যেতে যেতে মানে একটু বুড়ি হয়েই মানে হতেই চললো, ওর স্কিনে একটু বেশি রিঙ্কলস দেখতে পারবেন, তখন ওরা একটু বেশি মেকআপ ফেকআপ লাগায়, ঠিক আছে? তখন না, এটাতে হাসির কোনো ব্যাপার না। যখন আমরা পড়াশোনা করছি তখন এইসব জিনিস বুঝতেই হবে যে কি করে যে মেকআপ কোম্পানিগুলো আছে সেটা কি কি ধরনের পেশেন্টগুলোকে টার্গেট মানে ক্লায়েন্টগুলোকে টার্গেট করছে, বা এটা কি করে আমরা অ্যাজ আ মেডিকেল প্রফেশনাল আমরা কি করে এইসব জিনিসকে কাজে লাগাতে পারি আমাদের কাজে। আমাদের একটু বেশি 1-2 টাকা হলেই ভালো হবে। যে খেলোয়াড়রা যারা প্রফেশনাল বক্সিং করছে, যারা আফটার 30, যেমন হরিয়ানাতে একটা কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল, আমরা পলিটিক্স একটু তাড়াতাড়ি ক্যাচ করে নিই, বিজেন্দর সিং বলে, ও আগে অলিম্পিক করতো, এখন প্রফেশনাল বক্সিংয়ে ঢুকেছে। তখন যখন ওরা প্রফেশনাল বক্সিংয়ে নামছে, রিংয়ের নামার আগে ফিজিও ওর পুরো বডিটা স্ক্যান করবে, ওর বডিতে কোথায় কোথায় টেপিং লাগবে সেটা দিয়ে দেবে। ব্যথা লাগার ফলে একটা রাউন্ড হয়ে গেছে, 15 মিনিটের একটা রাউন্ড হলো, আমরা 2 মিনিটও দাঁড়াতে পারবো না ওখানে। 15 মিনিটের একটা রাউন্ড হল, তারপরে যখন ওই 30 সেকেন্ড 1 মিনিটের যখন ব্রেক হচ্ছে, তখন ও ফিজিও ওর পাশে আসছে, ওর ব্লাড প্রেশারটা নামবে, সব কিছু করে তারপরে ওকে আবার ছাড়বে। তখন যখন যেখানে যেখানে একটু লাগে দেখবেন, যখন এই প্রফেশনাল বক্সার্সরা থাকে ওদের সবসময় একটু একটু করে টেপিং দিতে হয়। কারোর এখানে দেওয়া হচ্ছে, মানে শোল্ডারে দেওয়া হচ্ছে, কারোর কোমরে দিয়ে দেওয়া হচ্ছে, কারোর এই পেছনের যে স্পাইন আছে, স্পাইনের ক্ষেত্রে ওইখানে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কেন? এটা তাই জন্য যে ওদের বডির রিক্রিয়েশনাল পাওয়ারটা কম হয়ে আছে সিন্স ডিউ টু এজ। যে আলাদা ফ্যাক্টরও হতে পারে, স্ট্রেস বা অন্য জিনিস, কিন্তু এজের জন্য একটু তাড়াতাড়ি হয়। আর সিন্স ওইখানে অক্সিজেনটা একটু কম পৌঁছাচ্ছে, যেটাতে ওর আরও কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, সিন্স 1-2 সেকেন্ডের মধ্যে ওর রিয়াকশন টাইমটা বাড়াতে হয়, তাই জন্য এখানে একটু বেশি কাজ লাগে। তাই জন্য এই পারফরমেন্স এনহ্যান্সমেন্টটা যখন আমরা স্পোর্টসের ক্ষেত্রে দেখি তখন এটা বেশি কাজে লাগে। বুড়োদের ক্ষেত্রে যারা আফটার 65, যেমন যখন আমরা জেরিয়াট্রিক ফিজিওথেরাপিটা পড়ছি বা করব, তখন ওইটাতে আলাদা কাজ থাকে, সেটাতে পারফরমেন্স এনহ্যান্সমেন্ট আলাদা থাকছে, কিন্তু এখানে পারফরমেন্স এনহ্যান্সমেন্টটা আলাদা থাকছে। এটা যখন আমরা এই ছবি দেখবো একটু পরে, তখন আমরা আরও ভালো করে বুঝতে পারবো এখানে কি ফিচার কী সব থাকছে, মানে কী সব এর কনস্টিটিউয়েন্ট থাকছে বা কী সব এখানে কাজে লাগে। মেটেরিয়ালস আগে সব থেকে ভালো যেটা আমরা রিজিডে ইউজ করি, কটন টেপিং, কটন কাপড়েরগুলো, সেটা এখানেও থাকছে। ল্যাটেক্স ফ্রি, এখানে আমরা ল্যাটেক্স ইউজ করছি না, চিপকে দেবো না, একটু একটু করে এর কোহেসিভ হিসাবে রাখবো, ঠিক আছে? উইথ অ্যাক্রাইলিক অ্যাডহেসিভ, অ্যাক্রাইলিক অ্যাডহেসিভটা ইউজ করব। ডিউরেবিলিটি, এটা ওয়াটারপ্রুফ, চান করতে পারে মানুষ, যদি সুইমার হয় সুইমারদের ক্ষেত্রেও এটা আমরা লাগাতে পারি। ব্রিদেবল, মানে স্কিনটা ব্লক হয়ে যাবে না। যেমন প্লাস্টার অফ প্যারিস লাগালে কি হয়, যেমন ও আবার স্কিনটা খুলবেন, দেখবেন ওখানে रोआंগুলো মানে ঝড় जा रहा है, ठीक है? झड़ने से क्या होता है, जो जिसका बालों का ट्रीटमेंट होता है उसको टोपी लगाने मना किया जाता है। क्यों? बालों में अगर ज़्यादा उसको हवा नहीं मिलेगा तो फिर बाल अपने आप गिरना शुरू हो जाएंगे। वैसे ही जिसका प्लास्टर ऑफ पेरिस लगता है उसके यहाँ पे ब्रीथ मतलब हवा नहीं पहुँच पाने की वजह से उसका रोआ यहाँ से गिरने लगता है, मतलब आपका फसल खराब हो रहा है वहाँ हवा ठीक से नहीं पहुँच रहा है, इसीलिए तो ये आपका ब्रीदेबल होता है। अलाउइंग वियर ड्यूरिंग शावरिंग एंड एक्सरसाइजेस फॉर सेवरल डेज, 3-4 দিন ধরে একটা জায়গায় লাগানো থাকলো, আবার 3-4 দিন পর, 5 দিন 7 দিন পর যখন ওইটা আস্তে আস্তে করে এন্ডসগুলো, মানে যেখান থেকে লাস্ট লাগানো হয়েছে, যদি এন্ডসগুলো খুলে যায় তারপরে ওটাকে আবার রিপ্লেস করে দেওয়া হয়, ঠিক আছে? আর অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড ইন স্পেসিফিক প্যাটার্ন অ্যান্ড টেনশন বাই ট্রেন্ড প্রফেশনালস ফর ডিফারেন্ট থেরাপিউটিক এফেক্টস, আমরা আমাদের দ্বারাই এটা দেওয়া হয়। আর এটা 3 প্যাটার্ন যেটা আমরা বললাম, আই প্যাটার্ন, ওয়াই প্যাটার্ন, এক্স প্যাটার্ন, এই 3টে প্যাটার্নে আমরা এটা ইউজ করি, ঠিক আছে? এটা হলো কাইনেজিওলজি টেপিং। এখন আমরা একটু ছবিগুলো দেখে নিই কি কি ধরনের আমরা করতে পারি। খুল যাচ্ছে আলাদা আলাদা কালার থাকলে একটু ভালো লাগে না। এই হোক, এটা দেখুন,
এখানে নি টেপিং যখন করছে এভাবে আলাদা প্যাটার্নে করছে, একটা ওয়াই দিয়ে লাগালো, একটা সোজা আই দিয়ে লাগালো, ঠিক আছে। বুঝতে হবে যে কোথায় ওর সমস্যা হতে পারে, সিন্স আমার বডি নয়, এটা আন্দাজা লাগিয়ে ওটাকে লাগিয়ে দিতে হবে। শোল্ডার টেপিং সেভাবেই। এলবোতে, যেটা আমরা টেনিস এলবো বলে থাকি, অ্যাঙ্কেল টেপিংও করা হয়। যারা মানে ট্র্যাক রানিং করছে বা ট্র্যাকে হাই জাম্প, লং জাম্প এসব করছে বা লং রানিংয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে অ্যাঙ্কেল টেপিং করা হয়। আচ্ছা, এটা প্যাটেলোফেমোরাল, হাতে যেটা করা হয়, ও এইটা দেখছি, এটা বলছেন? না না গোড়ালিতে যে গোড়ালি তলার দিকে পায়ের যেটা পজিশন থাকে প্ল্যান্টার ফ্লেক্সন ডট ফ্লেক্সন, যেটা এইটা বলুন। এটা বলছেন? এটা এভাবে করা হয়। এটাই হলো মোট আমাদের কাইনেসিওলজি টেপিং। এটাতে আমাদের কি লাভ হচ্ছে? ব্রিদেবল প্যাটার্ন, আমরা ডেফিনেট প্যাটার্ন রেখেছি, ঠিক আছে। ডিফারেন্ট কালার্সের হয়, যেটাতে আমরা আলাদা 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 কালার্স দিলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গা থেকে বেশি সাপোর্ট পাচ্ছে, কোন জায়গা থেকে কম পাচ্ছে। আর আমরা আলাদা আলাদা জায়গার আলাদা আলাদা সাপোর্ট দিতে পারি, ঠিক আছে। এখানে যে রিকভারি রেটটা থাকবে, যদি সোয়েলিং হয়, চোট লেগে যায়, সেখান থেকে রিকভারি রেটটা তাড়াতাড়ি হবে, আর ওর কোনো মুভমেন্ট রেস্ট্রিক্ট হবে না, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এটা যে আপনারা বলছেন কতদিন রাখা যায়, সেটা যখন এই যে জায়গাটা আছে না, যেখান থেকে ওর এন্ডসগুলো লাগানো আছে, এই জায়গাগুলো, ঠিক আছে, এই যে জায়গাগুলো থেকে এন্ডস লাগানো আছে এখানে বা এই জায়গাতে, ঠিক আছে, যতদিন এই জায়গাটা না উঠে যায়, হ্যাঁ, ততদিন রাখা যাবে। হ্যাঁ, অ্যাক্রাইলিক অ্যাডহেসিভ থাকছে তো, পুরোটাই থাকে, ঠিক আছে। আর সিন্স এটা কটনের, তো এটা মানে কিছু বেশি খারাপ হবে না, এটাতে ল্যাটেক্স থাকছে না। এটা তো দেখে আসিনি। না, সাইড এফেক্ট হবে কি না এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করতে পারে। যদি ওর মোমেন্টটা ভালো করে না কাজ করে, মানে শরীরটা যদি ভালো করে কাজ না করে, হয়তো ওর ইনজারিটা একটু 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 শান্ত থাকবেন। যদি ওর ইনজারিটা বেশি থাকছে, ঠিক আছে, যাতে ওর মুভমেন্টটা রেস্ট্রিক্ট করাই ভালো হবে, কিন্তু হয়তো ওই পেশেন্ট পার্টিটা বলছে না আমার এই টেপিংটাই করে দিন, বা আমার এটা এরম করে দিন যাতে আমার সফট কাস্ট হয়ে যাক, ঠিক আছে, আর যদি ওর ব্যথাটা আরও বাড়তেই থাকছে, তখন এটা খারাপ করতে পারে। এটার এমনি কোনো সাইড এফেক্ট নয়, যদি আমরা ঠিক না ধরতে পারি, তাহলে এটা লাগিয়ে দিলে যদি মানুষটা আবার মুভমেন্ট করছেই, যেমন একটা যদি আমি একটা কেস বলি, 2020 সালে যখন পশ্চিমবঙ্গ কনস্টেবলের পুলিশ কনস্টেবল যখন রানিং হচ্ছিল, তখন আমার সিলেকশন হয়েছিল, এখানে আমরা গিয়েছিলাম। তখন একটা ছেলে এসেছিল, ওর এই যে জায়গাটা আছে না, যেখানে আমাদের টিবিয়াটা অ্যাঙ্কেলের সাথে জুড়ছে, সেই জায়গাটা আফটার মানে এক্সেসিভ রানিংয়ের ক্ষেত্রে ওই জায়গাটা ওর ব্যথা হচ্ছিল। যখন ও 1600 মিটার রানিং করা শুরু করলো, একটা রাউন্ড মারার পরেই পেনটা বেড়ে গেছে, ওইটা জায়গাটা ভেঙে গেছে, ঠিক আছে, ওই জায়গাটা ভেঙে গেছে। তখন ও মানে যারা ছিল এখানে স্টাফরা, তো ওরা একটু সরিয়ে দিয়েছে ট্র্যাক থেকে, তখন আর ওর কিছু করা হয়নি। এইসব জিনিসটাকেই আমাদেরকে একটু লক্ষ্য করতে হয়, সিন্স ও মানুষটা কোনো মানে অবভিয়াসলি যারা গভর্নমেন্ট সার্ভিস প্রিপেয়ার করে তারা ওয়েল অফ ফ্যামিলি থেকে আসে না, তাই জন্য মানে ওদের ক্ষেত্রে তো কোনো ফিজিও ওরা দেখাচ্ছে না। পেন হচ্ছে, ওরা বুঝছে যে হ্যাঁ এখন দৌড়াচ্ছে তাই জন্য পেন হচ্ছে, সেটা ঠিক,
কেন কি ওই জায়গাটার বোনটা একটু একটু মাইক্রো ফ্র্যাকচার হতে থাকে। যখন আমরা কিক করি, কিক করার ফলে যখন যখন মার্শাল আর্ট যখন কেউ নতুনে শুরু করে, তখন যখন কিক করছে, কিক করার ফলে কি হয়, ওইখানে মাইক্রো ফ্র্যাকচার হচ্ছে। মাইক্রো ফ্র্যাকচার হয়ে যখন ওইটা আবার রিপেয়ার হচ্ছে, ওইটা আগে থেকে একটু বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। তার ফলে ওর মানে ও তখন যখন আবার মারবে প্র্যাকটিস করার পর, তখন ওর বেশি লাগবে, মানে অপোনেন্টের বেশি লাগবে। কিন্তু যারা করতেই থাকছে না, এটা লাস্ট চান্স বা এর কিছু মাথায় থাকে, যারা যখন ওরা ভালো রেস্ট নিচ্ছে না, আইস থেরাপি দিচ্ছে না, তখন ওর ইঞ্জুরিটা এইভাবে হতে পারে। যদি আমরাই ঠিক করে ইঞ্জুরিটা না চিনতে পারি, বা যখন আমরা স্পোর্টসম্যানদের ক্ষেত্রে যখন দেখাশোনা করব, তখন এইসব একটু মনে রাখতে হবে, একটু দেখতে হবে, একটু ট্যাপ করলে আমরা ঠিক বুঝতে পারবো। যখন 1-2-10জন পেশেন্ট এরম দেখতে থাকবো, তখন আমরা ঠিক বুঝতে পারবো ট্যাপ করে যে ওই জায়গাটা ব্রেক হয়েছে কি না। যদি মাইক্রো ফ্র্যাকচারগুলো বেশি হয়ে যায়, তখন বড় ফ্র্যাকচার ম্যাক্রো ফ্র্যাকচার হওয়ার চান্স থাকে। ঠিক আছে, যেমন এজ ওল্ড যারা থাকে, তাদের কি হয়, একটা দুটো কেস দেখেছি যে ওরা হাঁটছিল হঠাৎ করে পা ভেঙে যায়। কেন? অস্টিওপোরোসিস মানে হাড়ের ভেতরে যে ফুটো হয়ে আছে, আমাদের হাড়েও আছে ফুটো, কিন্তু ওইটা মানে ম্যানেজেবল, ওইটা দরকারি। ওই পোর্সগুলো বড় হয়ে যাচ্ছে, ফলে মানুষটা ভাবছে যে একটু ব্যথা করছে, ওইটা বুড়ো হয়ে যাচ্ছে তাই জন্য ব্যথা করছে, ওইটার উপর কোনো গুরুত্ব দিচ্ছে না, কোনো ঠিকঠাক জিনিস ক্যালসিয়াম দিচ্ছে না বডিতে, বা যাই হোক, সেটার ফলে কি হয়, ওইটা এজ ওল্ড জন্যেও ভাঙতে পারে। স্টার্টিংয়ে না, মানে যদি একটু ব্যথা হয়েছে, মানে একটু লেগেছে, তখন আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, মানে স্টার্টিং হোক বা মিড হোক, একটু হয়েছে তখন ম্যানেজ করা যায়। যদি বেশি হয়ে থাকে, তখন তো ওর মুভমেন্টটা রেস্ট্রিক্ট করতেই হবে। কিন্তু যদি মানুষটা খেলোয়াড় আছে, বা এমন মানুষ যার কাজ করতেই হবে, যেমন বড় লোক, মিলিনিয়ার্স, যাদের ভালো কোম্পানি চলে, তারা জেনারেলি মানে রেস্ট করতে চায় না, তারা বলে দেয় এমনি কোনো লাগিয়ে দিন যেটাতে আমরা কাজও করতে পারি, এটা রিপেয়ারও হতে থাকবে, তখন এইসবগুলো লাগানো যায়। ঠিক আছে, ফ্রোজেন শোল্ডারে আলাদা কেস হয়। ফ্রোজেন শোল্ডারে কি হচ্ছে, ওর মানে মোমেন্টটাই ও রেস্ট্রিক্ট করে দিয়েছিল, তাই জন্য ওর ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে। তখন রেঞ্জ অফ মোশনই করানো হয়, তখন এটা করে দিলে ওর আরও ব্যথা হবে। তখন হয়তো একটু সময়ের জন্য ওর ব্যথা কম হতে পারে, ও ভাববে যে আমি মোমেন্টটা রেস্ট্রিক্ট করে দিয়েছি তাই জন্য আমার কম হয়ে গেছে, কিন্তু একটু পরে যখন এটা একবার সরিয়ে দেবো, দুবার সরিয়ে দেবো, তখন ওটা আরও বাড়বে। কেন কি ফ্রোজেন শোল্ডার এই জন্য হয়ে যাচ্ছে যে আমরা এভাবেই কাজ করে যাচ্ছি, লিখে যাচ্ছি, এটা বেশি হাতের কাজ করতে পারছি না, এটা বেশি মুভমেন্ট করছি না, রেঞ্জ অফ মোশন বাড়াচ্ছি না ঠিক করে, তখন ফ্রোজেন শোল্ডার হয়। কিন্তু এটা যখন করছি, তখন এখানে ব্যথা হয়েছে, ইঞ্জুরি লেগেছে, তাই জন্য ওর ক্ষেত্রে এটাই আমরা ইউজ করবো, তখন রেঞ্জ অফ মোশন, মোবিলিটি এসবই কাজে লাগবে। শোল্ডারের ক্ষেত্রে যেমন আমরা বোলিং যারা করে, ঠিক আছে, বোলিং করার ফলে ওইখানে গিয়ে এটা শোল্ডারটা একটু অফ হয়ে থাকে, তখন একটু সাপোর্ট দেওয়ার জন্য, বা যখন আমরা বক্সিং করি, তখন কি দেখি যে আমাদের যে এই শোল্ডার ব্লেডগুলো আছে, সেটা একটু ঢিলে হয়ে যাচ্ছে, তখন একটু সাপোর্ট দেওয়ার জন্য, যাতে আমরা আরও ভালো করে থ্রো করতে পারি, তখন এইগুলো লাগানো হয়। স্যার, এই জায়গায় ক্রেপ ব্যান্ডেজ আর এটার মধ্যে ডিফারেন্স কি? ক্রেপ ব্যান্ডেজ তো আমরা লাগাই, ক্রেপ ব্যান্ডেজ অ্যাডহেসিভ থাকছে না, ওইটা আমরা নিজের মতো আমরা এরপরে আমরা প্রত্যেকটা জিনিসকে দেখাবো, হোয়াট ইজ ব্যান্ডেজ, হোয়াট ইজ ক্রেপ ব্যান্ডেজ, এভাবে তাইটা বুঝতে কি। তাহলে আমরা আমাদের প্র্যাকটিক্যাল রুমে চলে এসো, আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো ডিসপ্লে করতে থাকি, কি করে এই জিনিসগুলোকে আগে পরিচয় করো, তারপর এই জিনিসটা আসবে। টেবিল টেনিসে আমরা কেন ইউজ করি? লাগবে যারা পড়তে এসেছো, একটু গল্প করতে আসুনি। ব্ল্যাক টেপ, কারণ তো কিছু আছেই। আর কেউ
এখন কিছু করবে না, আগে দাঁড়াও, আমি কিছু বলবো, তারপরে জিনিসটা বুঝতে হবে, না বুঝলে হবে না। দু তিনজন দেখে নিলেই হয়ে যাবে। আমাদের কিছু জিনিস ধ্বংস করতে হবে, কিছু সৃষ্টি করার জন্য কিছু ধ্বংস করার দরকার আছে। ধ্বংস না করলে সৃষ্টি হবে না। পুরনো কাজ যদি না যায় তাহলে নতুন কাজ আসবে না। ক্যাচরা লোক থাকা দরকার আছে, ক্যাচরা হাঁটবেন, ভালো জিনিস ঢুকবে। তোমার ঘরে জিনিস ইউজ করতে করতে পুরনো হয়ে গেছে, মায়ায় পড়ে গেছে, মায়ায় পড়লে তুমি আটকে গেলে, মায়া ত্যাগ করো, বার করো, দেখবে নতুন এসে গেছে। যেমন ফ্রিজ, আলমারি হয়ে গেছে, আর ফ্রিজ না আলমারি বোঝা মুশকিল। এরকম এসেছে, কখন হবে? যখন তুমি পুরনোটা ত্যাগ করবে, নাহলে হবে না। ঘরে তো জায়গাই নেই, ঘরে স্পেস একই, ঠিক আছে? আমরা এখানে এসছি কিছু কিছু জিনিস দেখার জন্য। এই দাও, সবাইকে দাও না, সবাই একটা করে নাও আগে। আমি কিছু জিনিস দেখাবো, পড়াবো জন্য। কেন এক পিস করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দাও সবাইকে। আরে একটা নাও, নিয়ে আরেকজন, ওরা হয়তো ছাড়ে নিতে পারছে না পুরোটা, নাও একটা দান করো। এটুকু করো না, সব আমাকে করে খাওয়াতে হবে। নিজে নাও, অন্যকে নেবার সুযোগ করে দাও। এগুলো স্যাম্পেল, হাতে রাখো, পড়াবো, তখন বলবা পাইনি মাইনে শুনবো না, যখন স্পিড দিয়ে দেবো আর কেউ শুনবো না, স্পিড ফু করে এগোবে। প্র্যাকটিক্যাল পিস প্র্যাকটিক্যাল, ঠিক আছে? গোলটেবিলের কথা বলো। এই নাও, অপারেশন করো, এইটুকু টুকু করে কাটো, দেখো পিছনে দাগ আছে, এই দেখো এতক্ষণ করে কাটো, কেটে কেটে টুকরো করো, করে সবাইকে দান করো। এটা আর একটা টেপ, এটা একটা টেপ। এই এত প্রকার সাধারণত আমরা এনেছি, আরো কিছু আছে, ঠিক আছে? আরো কিছু টেপ আছে, ঠিক আছে? আরো টেপ আছে, অনেক রকমের হয়। তো সেই যে বিভিন্ন রকমের টেপ হয়, এই টেপ সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করেছি, এবং এখন আমরা প্র্যাকটিক্যালি দেখাতে চলেছি জিনিসগুলো কাজ কি, জিনিসগুলোর কাজ কি, কি কাজে আমি এটা ব্যবহার করব। পেন ম্যানেজমেন্ট, সবকিছু পেন না, হ্যাঁ, ব্লাড সার্কুলেশন, পেন সব রকম, পেন খাতা কলম সব লাগে। পেন দিয়ে কিছু করতে পারবেন না, খাতাও লাগে, লিখবেন কিসে, তাই না? এই যে টেপটা যা হাতে আছে, দেখো এটা ইলাস্টিসিটি নেই, সামান্য ইলাস্টিকের, কিন্তু ইলাস্টিসিটি নেই। অ্যাডহেসিভ আছে, আর একটা কি আছে, এদিক থেকে ওদিকে যাবে না, জলও যাবে না, অত সহজে ইলেকট্রিক প্রবাহ হবে না, সেই জন্য এটা লক করে রাখা হয়, এবং যেখানে যে অবস্থায় রাখা হয় সে অবস্থায় থাকে। এটা সাধারণত মানুষের শরীরে ব্যবহার হয় না, সেই জন্য যে ধরনের এর মধ্যে অ্যাডিসিভ ব্যবহার হয় সেটা ঠিকঠাক নয়, ঠিক আছে? তার মানে এটা আমরা কোনো মতেই এই ইউজ করা আমাদের মধ্যে নেই, যারা ইউজ করে তারা করে, আমাদের নেই, ক্যান্সেল। যেগুলো যেগুলো করছি সাধারণত বেশিরভাগ আমরা কাজ করি না, সেগুলো দেখাচ্ছি। আমরা কাজ করি, তারপরে দিলাম কি ছোট একটা, না গোল, হ্যাঁ, এইটা কি করি, মুরগি দরকার,
কাউকে চিপকাবো, কে আছে? বসো তো। এটা ব্লাড নেওয়ার সময় বা এটা কেন দেওয়া হয়? ব্লাডটা যাতে না বেরোয়, হ্যাঁ, ব্লাডটা যাতে না বেরোয়, কেন এর মধ্যে কি দেওয়া আছে? অ্যান্টিসেপটিক আর আপনার অ্যাডহেসিভ আছে। অ্যাডিসিভ আছে। অ্যাডিসিভটা কি সেই কাজ করে? না, স্কিনে আটকে যায়। তিনি অ্যাডিসিভ এগুলো ফানেল টাইপ, ভেতর থেকে কিছু বাইরে আসবে না, বাইরে থেকে হাওয়াটা ভেতরে যাবে না। এটাই হচ্ছে উত্তর। প্রপার উত্তর দেওয়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ওয়ান ওয়ে রাস্তা, বাইরে দিয়ে যাবে, বাতাস যাবে, ভেতর থেকে কিছু বাইরে যাবে, বেরোবে। যা আছে ওখানেই থাকবে। ক্লিয়ার? এর লাগানো একটা সিস্টেম আছে, যেমন করে খুশি লাগায় না। কেটে রেখেছি, হাত পড়লে হবে না। ওই ডাক্তার এ দেখো, এটাকে লাগানোর নিয়ম হচ্ছে, এটা দু রকমের আছে। দেখো, দরজা আছে, দরজা জানলা করে রেখেছে, তাহলে কোম্পানিটা এত বোকা নয়। হ্যাঁ, এটা কেন করে রেখেছে? প্রপার ইউজ জানো, এটা কি করে ইউজ করতে হয়। বেশিরভাগ মানুষই কিন্তু এটা প্রপার ইউজ জানে না। কি করে? আগে সব খুলে নিল, না আগে জামা প্যান্ট খুলে নিল। বৌদি হাসছে। এ হচ্ছে কোনো একটা জায়গা ধরলাম, এরকম ঠেকালাম, হ্যাঁ, ঠেকিয়ে এটাকে একটু টেনে সোজা করলাম, ওটা একটা ভালো করে এই দিকটা লাগালাম, টেনে সরিয়ে নিলাম, নিয়ে এরকম চিপে এরকম একটা দিক লাগিয়ে নিলাম, ঠিক আছে, এখানে ধরে নিলাম, ধরে নিয়ে এটাকে টানলাম, এবার তারপরে টেনে চিপকে লাগিয়ে দিলাম, এবং আস্তে আস্তে করে ঘষে লাগালাম যাতে এটা পুরো আটকে যায় সুন্দর করে। ক্লিয়ার? নিজের হাতে সবাইকার কাছে আছে, বেডশোর হয়ে গেছে, তখন কিন্তু জেলোনেট ইউজ করা হয়। জেলোনেটটা কোনো ওষুধ নয়, কিন্তু ও আলাদা করে রাখে যাতে হিলিং করতে খুব ভালো কাজ করে। তার উপরে গজি দিয়েও তার উপরে লাগানো হয়। বোঝা গেল কি গেল না? এছাড়াও আমরা আরো দু একটা জিনিস দেখিয়ে দেবো। এখন যেমন মেয়েরা প্যাড ইউজ করে, ওরকম প্যাডিং সিস্টেম এসে গেছে। খুলে দেওয়া হলো, লাগিয়ে দেওয়া হলো, এটা পুরো ডিরেক্টলি পরিষ্কার করে ওটা লাগিয়ে দেওয়া হলো, পুরো চারিদিক থেকে লক করা থাকে। নি সার্জারি, হিপ জয়েন্ট সার্জারিতে ওই জিনিসগুলো ব্যবহার হয়। এটা আমি দেখিয়ে দেবো, আমার কাছে স্যাম্পেল আছে, যেহেতু আমি কাজ করি, এখানে অডেল কাজ হয়, কিন্তু কোনো কারণে খুলে যেতে পারে, অসুবিধা হতে পারে, সেলাই কাটার মানে হাতে শুকোয়নি, তখন হয়ে যাবে, ওইগুলো আমাদের রিজার্ভে রাখতে হয়। একটা সুপিস সবসময় আমাদের রিজার্ভে রাখতে হয়, যেহেতু আমি এমার্জেন্সি বেশি কাজ করি। বা ব্রেন সার্জারি হচ্ছে, ওখানে ওইভাবে ওই জিনিস দিয়ে লাগাতে হয়, এমনি নর্মাল কখনো লাগায় না। ম্যাম জানেন, ম্যাম নিজে কাজ করেন এবং এখনো হোম ভিজিটে গিয়ে কাজ করতে হচ্ছে। আমাদের ব্রেন সার্জারি চলছে, সেলাই ফেলাই কেটে দিয়েছে, তাই এখন লাগছে না, কিন্তু প্রথম দিকে লেগেছিল। আমি দেখাবো, ওটা আমাদের চ্যাপ্টারের মধ্যে নেই, তো আমি দেখিয়ে দেবো, আমাদের কাছে আছে। ওটা মানে ওই জিনিসটা পুরো প্যাডে কি হচ্ছে, সাইডে আঠা লাগানো থাকে না, এখন আঠা লাগানোও পাওয়া যায়। যেমন করে মেয়েরা প্যাডটা লাগায়, এবার সেরকমই ওই জিনিসটা ওটা চারিদিক থেকে পুরো লক হয়ে বসে থাকবে, তার উপরে হালকা ব্যান্ডেজ করে দিলেই হয়ে গেল। এরকম ব্যান্ডেজ দিয়ে হালকা করে অরিজিনাল কোনো কাজই করবে না। ওটা কেন দরকার? ভেতর থেকে যদি ময়লা বেরিয়েছে বা হচ্ছে রক্ত বেরিয়েছে, শো করে শুষে নেবে, নিয়ে ওর প্যাডটা ভিজে যাবে, নষ্ট হবে, কিন্তু ও জায়গাটা হিল করতে খুব ভালো কাজ করবে, সেই জন্য এটা দেওয়া হয়। মাইকে পড়ে গেলে এই হয়ে গেল। এটার নাম কি সবাই জানে তো? তাহলে এইটাই তো হয়ে যাবে, ওইটা কেন দিতে এসছে? নিউক্লোপ্লাস্ট এর ভূমিকা কি আমি দেখাচ্ছি। এ প্রচন্ড অ্যাডহেসিভ, হ্যাঁ, একটু বড় হয় না, কিচ্ছু হয় না, ঠিক আছে, কি ভাব লাগালাম ছাল চামড়া উঠিয়ে উঠবে, কিন্তু এই জন্য এটার ব্যবহার কমে যাচ্ছে। আগে ব্যবহার হতো, এখন কমে গেছে, তাই তো, এবং কস্টলি।
এটার যা দাম এর 4 গুণ বেশি মিনিমাম দাম, এবং কোয়ান্টিটিটাও কম থাকে, ঠিক আছে? এটা তাহলে সবাই জানো, ছেড়ে দিলাম। ওই জন্য এটা ছোটই নিয়ে এসছি, জানি তো তোমরা জানো। ডায়না, ডায়না কোথা থেকে নাম এসছে? ডায়নামিক। আমরা দুটো জিনিস জানি, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডায়নামিক। এখানে লেখা রয়েছে ডায়না, ডায়নাপ্লেক্স, প্লেক্স নাম দিয়েছে ডায়না, এটা ক্রেপ্টে ডায়না ক্রেপ্ট। জনসন এন্ড জনসন প্রথম বার করেছিল। জনসন এন্ড জনসন যাদের ফিডিং বোতল আছে, সে আছে, ইত্যাদি ইত্যাদি ছোটদের প্রোডাক্ট তৈরি করে, এই প্রথম বার করেছিল। হ্যাঁ, কোম্পানি, এটা নাম বললাম, অনেক কোম্পানিরই আছে, এটা নয়। এটার বিশেষত্ব কি? এর বিশেষত্ব হচ্ছে, ধরো তো এটা খুবই শক্ত, সহজে ছিঁড়বে না, কাটবে না, ধারালো কাঁচি ছাড়া হবে না। প্রত্যেকটা অনুভব করবো একবার করে হাতে পাস করো জিনিসটা অনুভব করার জন্য। দেখে ধরো না, আরেকটা কাটবে, কাজ তো করো। এটা আমাদের খুব বেশি রকমের কাজ করি আমরা। এইটার স্পোর্টস ফিজিওতে এর ভূমিকা আছে। স্যার এটা কি বললেন? ডায়নামিক ডায়না, ডায়না, এই নাম তো ডায়নাফিক্স। ডায়না চিপচি প্যাকেজ ছিল তাদের শিখে দিলে তুমি তাদের শিখে যাবে না, কিন্তু একদিনের জন্য এসে চলে যাবে। দাঁড়াও, বলছি তো আলাদা জিনিস, এই তো সিস্টেমটাই আলাদা, কিন্তু আমরা একদম ওইটার জন্য তো শেখানোর জন্য তো তাহলে স্যার ওইটার সাথে না না তো পয়সা খরচ করে আসবে বাবা। না স্যার ডিফারেন্স তো বাড়ছে, বলো বাবা। এই যে স্যার, বাড়ি বাড়ি শুদ্ধ লোকের স্যার তো এত বোকা, কিছুই বোঝে না। হ্যাঁ। এখানে যারা আছে সব অন্য জায়গা থেকে পাস করে এসেছে বা কেউ করছে, এরকম এরকম ইলাস্টিসিটি আছে এমনই, এরকম টানলাম, ছেড়ে দাও, আস্তে 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 নিজের জায়গায় চলে আসবে। ঠিক সেম জিনিস এটাই, ও যেমন আছে তেমনই থাকবে, না অ্যাকশন করবে না রিয়াকশন করবে, যেটাকে করবে সেটাই ও মানে অ্যাকশন হয়ে যাবে। এবার যখন লাগাবে, যে লাগাবে তার অ্যানাটমি সম্বন্ধে জ্ঞান থাকা ভীষণ দরকার, যে কোন মাসেলসে কিভাবে দিচ্ছি, কেন দিচ্ছি, ঠিক আছে? এটাকে একটা জায়গায় স্টেবল করার জন্য আমি যখন স্টেবিলিটি এসে গেল, প্লাস হচ্ছে এর ঘষা খাওয়া থেকে রক্ষা করলো। এখানে যে কোমরে এইখানে বেল্ট পরা খুব মুশকিল, রিপ কেজ সকলে জানো 15 দিন থেকে 10-15 দিন একটু ভালো করে রেস্ট নিলেই ঠিক হয়ে যায়। 3 মাসের মধ্যে ভেঙে 2 টুকরো হয়ে গেলেও তুমি খুঁজে পাবে না যে করে ভেঙেছিল, পুরো মিলে যাবে। মাসখানেকের মধ্যে একদম ঠিক হয়ে যায়, ব্যথা বেদনার কিছুই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তাকে রেস্ট দিতে হবে। মানে রিপ ক্যাচকে কি করে রেস্ট দেবে? শুতে পারবে না, বসতে পারবে না, তখন এটাই ভালো কাজ করে। এছাড়াও স্পোর্টসম্যানেরা এটা ব্যবহার করে, কোথায় ব্যবহার করে? এটা নিতে অথবা হ্যামস্ট্রিংয়ে। হ্যামস্ট্রিং এই যে যারা এরকম দৌড়াচ্ছে, এই যে স্ট্রেচিংটা হচ্ছে, এই স্ট্রেচিংয়ে ভীষণ লাগে, তাহলে পায়ের তলা থেকে পুরো তোলা হয়। কাউকে লাগিয়ে দেখিয়ে দেবো, কিন্তু ছুলতে পারবে না, কিন্তু খুলতেই পারবে না, ছাদ চামড়া উঠে উঠবে। কেউ করবে? কদিন পর খুলে যাবে? ও 2 দিন পর। হ্যাঁ, চলে এসো, মুরগি পেয়েছি। কোথায় করবে? এখানেই করবে, শুতেও হবে না, কিছু করতে হবে না। খোলো খোলো,
জিনিসটা আমার কি হচ্ছে, এখানে যদি চলতে হবে, এখানে কি কি আছে, টেন্ডনাইটিস হলেও কিন্তু আমাদের এটা দাঁড়াতে পারবে না, চলে যাও পিছনে, চলে যাও না মাটিতে বসো, এখানে দাঁড়াতে পারবে না কেউ, সরে যাও পিছনে। টেন্ডনাইটিস যদি হয়, যে ক্যালকেনিয়ামে যদি প্রবলেম হয়, এই দিকে চলে আসো, এই সাইডে ঘোরো, ওদিকে মুখ করো, তাহলে আমরা এটা পেছন করলে কিছু হবে না, ঠিক আছে? শান্তি শান্তি। শান্তি। এটা আমি এটা একটু বড় লাগালে হতো, আমি ছোটই লাগাচ্ছি দেখানোর জন্য। এরকম ভাবে প্লাস্টিকটা ওপেন খুলে দিতে হয়, ঠিক আছে? যেখানে সেখানে ধরবে না। এই লাগালাম, হলো পা রাখো, এই দেখো চাপ নিলাম, এই নিলাম, টেনে হলো, এটা লাগলো। এইবার আমি মাঝখানটা লাগালাম, এইবার সাইড থেকে দেখো এরভাবে টেনে টেনে লাগাতে হবে। করে দিচ্ছি, করে দিচ্ছি। বৎস একটু ঘুরে ঘুরে দেখাও, পাটা মাটিতে রাখো, মানে জুতো ছাড়ো, জুতো ছাড়ো, কাজ করছো না, রাখো না মাটিতে রাখো, সোজা দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, পুরো লোড দাও, দেখো এবার হাঁটো, দেখো কেমন লাগছে, দুটো হাত দুটো পায়ে পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে ডাইনামিক ট্যাপিং এর খেলা। যারা স্পোর্টসম্যান তাদের এই টেপ লাগে, আমাদের এই টেপের থেকে এই টেপের ক্ষমতা অনেক বেশি। এটার একটা টেপের দাম 700 থেকে 800 টাকা, ঠিক আছে? এই টেপে একটা 250 টাকা। এই টেপের কাজ আলাদা, আমরা দেখাচ্ছি। এই টেপে আমাদের সব থেকে বেশি ইউজ হয় যে কোনো ইঞ্জুরিতে। স্পোর্টস ইঞ্জুরি তো নামে, ওয়াটার স্পোর্টসম্যান আসবে, তোমাকে এখানে অনেক কিছুই এখান থেকে পরে বেরিয়ে চলে যাবে কাজে। প্রচুর কাজ হয়, প্রচুর কাজ হয়, চিন্তার বাইরে। স্যার একটা বেলস পালসিতে দিয়েছিলেন, বেলস পালসিতেও যে কোনো পালসিতেই কাজ হয়। এই যেটা লাগালেন, ধরুন পায়ের টিবিয়া বা ফিবুলা বা রেডিও আলনা কোথাও যদি ভেঙে যায়, ইনিশিয়াল যে হেমাটোমা বা ইনফ্লামেশন, ওই সময় তো লাগিয়ে রাখা যেতে পারে জিনিসটাকে ধরে রাখার জন্য। অবশ্যই যাবে, কারণ ওটা জায়গাটা খোলা কমিয়ে তারপরে তো হ্যাঁ 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 হ্যাঁ, আগে তো ওই জায়গাটাকে রেস্ট করে রেডি তো করুক। আবার একটা সুবিধা হচ্ছে, এ বেশি ফুলে যাবে বা ইয়ে হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না, ও স্টেবিলিটি রাখে। এটা কিন্তু বোনসের জন্য, মেইনলি বোন স্টেবিলিটি করার জন্য আমরা এটা দেখিয়েছিলাম। মাসল স্টেবিলিটি অবশ্যই হয় উইথ বোনস। একটা দেখুন ক্যালসিয়ামকে কিন্তু নিয়ে করেছি, ক্যালসিয়ামকে নিয়ে করেছি। টেন্ডনে যদি ইনজুরি হয় তাহলে এটাই দরকার, এছাড়া হবে না। আচ্ছা তো টেন্ডনটা কি ক্যালসিয়ামে আটকেছে, তাহলে ক্যালসিয়ামকে লক করলাম, লক করে টেনে তুলে দিলাম। চল আগে উপর নিচ। ট্যাপিং এর দুটো জিনিস আছে, এত কিছুর মধ্যে দুটো জিনিসকে শুধু খেয়াল করো। নৌকো দেখেছো, নৌকো, নৌকো যখন আটকানো হয়, কি করে আটকানো হয়? নোঙর দিয়ে, যেটাকে অ্যাঙ্কার বলা হয়। অ্যাঙ্কার কেমন দেখতে জানা আছে না নেই? তাহলে করছি না, কেউ অ্যাঙ্কার জানো তো? এরকম এরকম কাঁটা থাকে, ফেলে দেয় জলের মধ্যে, মাঝখানে কিন্তু একটা দড়ি থাকে। হ্যাঁ, তাহলে দুটো কোট, একটা হচ্ছে নদীর তলায় গিয়ে যে কোনো একটা জায়গায় লক হয়ে গেছে, আর একটা হচ্ছে নৌকোর এখানে বাঁধা আছে, মাঝখানে দড়িটা ফ্লেক্সিবল।
যা খুশি হচ্ছে হোক। দড়ির স্ট্রেংথে পুরো নৌকোটা আটকে আছে। এটা কে জানে না? সবাই জানে। সেম ফর্মুলায় আমরা ট্যাপিং ফিজিওথেরাপি করি। ট্যাপিং ফিজিওথেরাপিতে আমি এখানে কি দেখলাম, তলায় আগে লক করে নিলাম, ওপরটা যে হুক করলাম, হুক করে টেনে তুললাম একটুখানি, দিয়ে ওখানে ফিক্সড করে দিলাম, মাঝখানটা লাগিয়ে দিলাম, তারপর টান, তারপরে অ্যাডহেসিভটা লাগিয়ে দিলাম। রিসিপ্টে লাগে। যেই ছেড়ে দেবো আস্তে করে টানতে থাকবে, টেনে ও রেস্টে করে দেবে। তার মানে এই হচ্ছিল রেস্ট, জোর করে রেস্ট। এই জায়গায় এসে গেল। এইটা হচ্ছে এর ফর্মুলা। ক্যালকেনিয়াম স্পারের ব্যথা কমবে? ব্যথা কমবে, আমি স্টেবিলিটি ট্রিটমেন্টে আসি না, আমি ট্যাপিং ফিজিওথেরাপি পড়াতে এসেছি, অন্য কিছু বলবো না। আমি বলবো না এই কারণে আমি টোটালি বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র যে চ্যাপ্টার নিয়ে আলোচনা হচ্ছে সেটা ছাড়া অন্য কোনো সেক্টরে যাব না। আমি কোনো আজকে ডিজিজ বা ডিসঅর্ডার কিছু পড়াবো না। আজকে হচ্ছে যে ওয়ার্কশপ হচ্ছে, তার নাম ট্যাপিং। ট্যাপিং। হ্যাঁ, অল টাইপ অফ টেপ বোঝাবো, আর কি বোঝাবো, কাইনেসিয়া ট্যাপিং, যেটা আমাদের লাগে সেটা। সেই পার্টে এখনো ঢুকিনি, আমি ঢুকিনি। আমরা টিফিনের আগে, খাবারের আগে যাবই না, ঠিক আছে? খেয়ে দিয়ে উঠে শুরু করব, তার আগের পার্টগুলো শেষ করছি। তাহলে এটা বোঝা গেল, রিপ কেজে কিছু নয়, একটা জায়গায় লাগালে, টেনে লাগালে, লাগিয়ে রেস্ট করে দিলে, আস্তে করে টেনে দিল, তাহলে এখানটা আর টানটা লাগলো না, খোঁচ লাগলো, এবার আরাম আস্তে 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 রেস্ট হয়ে গিয়ে হলো। 3 দিন থেকে 7 দিন অবধি থাকুক না, থাকলে ওটা ঠিক হয়ে যাবে। তবে লাগানোর আগে জায়গাটা একটু ক্লিন করে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, যাতে ধুলো ময়লা বা তেল না থাকে, তেলটা উঠে যাবে। অ্যাডিসিভটা হ্যাঁ একটু পরিষ্কার করে নিতে হবে। সেটা শুকনো দিয়েও করতে পারো, স্পিরিট দিয়েও করতে পারো, দিয়ে পরিষ্কার করে নাও জায়গাটাকে, করে নিয়ে তারপরে তুমি লাগাও, শুকিয়ে যাবে জায়গাটা, তারপরে করবে। ক্লিন করে নিলে জিনিসটা স্টেবিলিটি বাড়বে। নেক্সট আমরা ক্রেপ ব্যান্ডেজ। আমি কেউ বলেছিল ক্রেপ ব্যান্ডেজ কিন্তু এইরকম ইলাস্টিসিটি থাকে, আর ব্যান্ডেজে হচ্ছে ইলাস্টিসিটি থাকে না। ক্রেপ ব্যান্ডেজটা টানবে একটু হালকা ইলাস্টিক থাকে। ক্রেপ ব্যান্ডেজ বাঁধার নিয়ম একরকম, ব্যান্ডেজ বাঁধার নিয়ম একরকম। জানা আছে কি নেই? জানা আছে, ঠিক আছে। তাহলে আমি ওই বিষয়ে যাচ্ছি না, কারণ আমি এটা বলবো কেন, এটা তো ক্লাস না, বলো তোমরা বলো। জানে সব। হ্যাঁ জানে সবাই। না না সবাই জানে। ক্রেপ ব্যান্ডেজ খুব জোর টাইট করে বাঁধতে নেই। এই মুরগিটাকে নিলাম, তো দেখুন গড়িমড়ি খুললাম, তখন তোমরা আসছি হালকা এ দেখো ক্রেপ ব্যান্ডেজে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে একটুখানি বার করে নিতে হয়, এই দিয়ে এরকম ভাবে মারতে হয়। এটাকে কিন্তু এটা ধরে কেন রাখা হয়, এটাকে টানটা রাখার জন্য, যাতে মনে আসে বান, হাতে থাকতে হবে টান, নাহলে পড়বে একটু পরে আনছান, ঠিক আছে? দেখো পরে খান খান। হ্যালো, এ দেখো এটা ধরে এরকম টানতে হয়, এভাবে আস্তে আস্তে করতে হয়। এমনি তো যার হবে সে লেগেছে বা করেছে। ক্রেপ ব্যান্ডেজের ক্ষেত্রে এটা নয়, এটা একটু লুজে বাঁধতে হয়, ঠিক আছে? লুজে বাঁধতে হয়, এটা একটু টাইটে বাঁধতে হয়, কারণ কি এটা ইলাস্টিসিটি নেই, এটা ঢিলে হয়ে যাবে, এটা খুলে চলে যাবে, না হলে এরকম করে খুলে চলে যাবে, খুলছে না, আমি টেনে বেঁধেছি না সেই জন্য। আর যদি হয় হয়ে যাবে। ক্রেপ ব্যান্ডেজ তুমি হালকা করে বেঁধেছো, খুব একটা টাইট করোনি, তা সত্ত্বেও তুমি খুলতে পারবে না। তার কারণ হচ্ছে ওই ইলাস্টিসিটিটা নিয়েছে, গ্রিপটা চেপে বসে গেছে। ওই জন্য কোনো জায়গায় ইনজুরি হয়ে গেলে ক্রেপ ব্যান্ডেজ বাঁধতে বলে, গজ বাঁধতে বলে না, তাই না? কেউ যদি ক্রেপ ব্যান্ডেজে বদলে গজ বাঁধে, ডাক্তারবাবুরা গজ করে, গজ করে না, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক নেই এরকম বলে হবে?
ক্রেপ ব্যান্ডেজ পাওনি, যাও নিয়ে এসো ক্রেপ ব্যান্ডেজ নিয়ে এসো। সঙ্গে সঙ্গে তার মেজাজটা বিগড়ে যায়, গজগজ করা শুরু করে। কেন গজগজ করে? আজ আমার সেই জন্য ওটা আমি কটা বলি বসো, আমি মুরগি, তুমি আওয়াজ দেবে না। কি লেখা আছে? স্টিকোপ্লাস্ট। স্টিকোপ্লাস্ট। এর কাজ কি? এটা আমাদের ভীষণ কাজে লাগে, অনেকেই জানে না। ফিজিওথেরাপিতে এর ভূমিকা বিশাল বিশাল কাজ করে, বিশাল কাজ করে, জানেই না। বহু লোকেই এটা ইউজ করে না। কারণ ব্যাগে আছে এই জিনিসটা নেই। আজকের পর থেকে রাখবে 10 টাকায় বাজি মার, 10 টাকা দাম মাত্র মাত্র এই বাবা, মাত্র মাত্র মাত্র। মাত্র দেখো এর একটা বিশেষত্ব হচ্ছে, এটা পুরো খুলে দেখাচ্ছে। তোমার যেরকম সাইজ দরকার সেরকম সাইজ তুমি কেটে নেবে। দেখো এটার মধ্যে এই সাইডে ফাঁকা, এই সাইডেও ফাঁকা, ঠিক আছে? মাঝখানটায় কিন্তু টেপ আছে লাগানো, এরকম ভাবে করেছে। কেন? তুমি ছুতে পারবে না যেখানে পড়বে, সেই জন্য এইভাবে করেছে। এরকম ধরলে এরকম করে লাগিয়ে দিয়ে পুরো টেনে দাও। এটার একটা বিশেষত্ব আছে, তুমি যেদিকে খুশি টানো কোনোটাই পারবে না। আমি দেখাচ্ছি, তোমাদের হাতে রয়েছে, টানাটানি শুরু করো। দেখে টেনে দেখো, কোনো দিকে বড় হবে না, না সাইডে না লম্বায়, কোনোটাই হবে না। আমি এটা করছি। এটা এটা কি হবে বলতো? এটা বসছে আনা না, ভালো লাগছে, এটা উঠানো যাবে সেই জন্য, বুঝলে? ছবি নাও, এটা হচ্ছে কি হচ্ছে, আমার মনে করো এটা কেন ব্যবহার হয়, মনে করো কোনো জায়গা ফুলে যাচ্ছে, এ হচ্ছে মামস হলে এখানে গালটা ফুলে যাচ্ছে, টনসিল ফুলে যাচ্ছে, এগুলো আমাদের খুব ভালো কাজ করে। এর বিশেষত্ব যে বড় বড় ফুটো আছে, বড় বড় ফুটো আছে, কি হচ্ছে হাওয়া পাস করার জন্য। কাজটা কি স্যার? কাজটা তো কোনো দিকে নড়তে দেবে না, এটা বড় হতে পারবে, নাক ফুলে বড় হয়ে গেছে, গালটা ফুলে গেছে, হ্যাঁ মনে করো কোনো জায়গায় লেগেছে, সেই জায়গাটা অনেকটা ফুলছে, এ করছে, সেই সবের জন্য সেই জন্য এটা লাগানো হয়। এটা যেখানে খুশি লাগানো, এটার অ্যাডহেসিভ খুব বিশাল আছে তা নয়, আবার খুব কম আছে তাও না। 1 থেকে 3 দিন অবধি চলে যাবে, 1 থেকে 3 দিন অবধি হয়ে যাবে। ওয়াটারপ্রুফ না, এটা ওয়াটারপ্রুফ নয়, পেপার, কিন্তু জলে ভিজবে না, জল উঠবে না। দেখে নাও, ছবি নাও, কোনো সমস্যা নেই। ওষুধের দোকানে পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে, ওষুধের দোকানে আছে, অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা জিনিস। একটাই 10 টাকা, একটাই থাকে। এক পুরোটা গোটা পাতাটার দাম 10 টাকা। ও সব অসুবিধা নেই, বিরাট কিছু দাম নয়। কোথায় ইউজ করতে চাইছো বলো, মনে মনে বলো। না, হার্ট সারফেসে যে জায়গাটা বড় হয়ে যাচ্ছে, সফট আর হার্ট নয়, কোনো মানে মনে করো গলার ফুলে যাচ্ছে, টনসিল ফুলছে, এইসব জায়গা সেনসিটিভ জায়গা ছাড়া কোনো জায়গায় ইউজ হয় না। তুমি লিপকেজেও ইউজ করতে পারবে, স্টারনামে লেগে গেছে সেখানেও ইউজ করতে পারবে, হ্যাঁ মাথায় ইউজ করতে পারবে,
সেনসিটিভ জায়গা যেগুলো রয়েছে, স্যার যাদের যে ঠোঁটে জ্বর ঠোসা হয় তারাও পারবে না কি হ্যাঁ পুরো মুখে লাগিয়ে দেওয়া যায়। সাংঘাতিক লেভেলে একটা প্রবলেম যত সম্ভব মেরে মুখ ফাটিয়ে দিলে তাহলে আলাদা হবে। এটা কোনো রকম কিছু খারাপের নেই, এটা ঠিকঠাক আছে। এটা মেডিসিনের দোকানে পাওয়া যায়। একটা জিনিস জেনে রাখবে, যেটা মেডিকেটেড হয় সেই জিনিসগুলোই লাইসেন্স থাকে, সেগুলো ওষুধের দোকান থেকে যেসব জিনিসগুলো পাবে সেগুলো কোনো সাইড এফেক্ট নেই, বরং হাইজিন মেনটেন করেই করা আছে। ওই জন্য একটু দাম বেশি কিন্তু ভালো। তারপরে আসছে এই যে মাইক্রোপোর। এই মাইক্রোপোর কিন্তু আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি। মনে করো আমার কাছে নেই, মাইক্রোপোরই ইউজ করে দাও। পরে এখন সংসার তো চালাও, পরে একটুখানি জল দিয়ে ক্লিন করে তারপরে করো, হবে না? মাইক্রোপোর ইউজ করে দেখবে অনেক সোজা। আমার আমসত্ব একই কাজ করে না, আমের কাজ করে, আমসত্বের কাজ করে। আমি শুধু দেখানোর জন্য ইয়ে করছি। হ্যাঁ বলে বউ চিনতে পারবে, আর কেউ চিনুক না চিনুক। দেখো ইজি যেটা সেটাই দেখাচ্ছে, অন্য কিছু না। এটা এই কাজ করে না কিন্তু করে, তুমি অন্য কাজ করতে পারো। মনে করো কোনো কারণে এই জায়গাগুলো ময়লা হয়ে গেছে, পরিষ্কার করে এমনি শুকনো উপরে লাগাও, লাগে টেনে তুলে দাও, তবে পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে জায়গা। একটু স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করো, করে ওটা লাগিয়ে দাও। দেখো অনেকে নোংরা হয়েছে, তো এমনি হয়ে যাবে, মানে এদিক ওদিক করে করা আর কি, পুরো হবে না, কিছুতে হলো। তো এটা হচ্ছে ব্যাপার আমাদের। এখন এগুলো আমরা সম্বন্ধে আমরা মোটামুটি আলোচনা করে দিলাম, ওটা বলবো না, হাতে রাখো হাতে রাখো। এরপরে আমরা আসছি আমাদের আসল যে টেপ, সেই টেপ সম্বন্ধে। এই টেপটা সম্বন্ধে একটুখানি আগে বলে দিই। এটা কিন্তু একদিকে টার্ন ইলাস্টিসিটি রয়েছে, একদিকে ইলাস্টিসিটি নেই, আমি সেটা দেখাচ্ছি। এইটার মধ্যে অনেক ফান্ডা আছে। সব থেকে এতগুলো জিনিস দেখলে স্পোর্টস ফিজিওথেরাপিতে বা ট্যাপিং ফিজিওথেরাপিতে এই জিনিসটাই চলে, অন্য কোনো কিছু আর চলে না। আমি ছোট্ট করে কাটছি, এর মধ্যে ঘর কাটা কাটা আছে, ঠিক আছে? এর ইঞ্চি বাই ইঞ্চি আমাদের শেখাতে হয়। এটার মধ্যে একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? এটা মনে করো এখান থেকে এটা ভাঁজ দিতে হবে, আর এটার একদিক থেকে ভাঁজ দিতে হবে। তাহলে মাপে তুমি কি পাবে, এই যে কতটা তুমি রেস্ট করবে। তার মানে হচ্ছে যে জায়গাটা লক করছি আর ওপরে লক করছি, মাঝখানটা তুমি পেয়ে গেলে ব্যারিয়ারটা ঠিক করে লাগিয়ে দাও, ফিনিশ। শুধু এইটুকুনির ওপর বেস করে এত কিছু চলে, শুধু এইটুকুনির ওপর বেস করে এত কিছু চলে। আমরা এর পরের অধ্যায় আসছি এগুলোকে দেখাতে। এর মধ্যে অনেক ভ্যারাইটিস আছে, এই প্রত্যেকটা ভ্যারাইটিস আমরা শেখাবো কিভাবে হয়। জিনিসটা একটা, করা হয় অনেক রকমের। এটা কেটে কেটে করা হয়, সবকিছু কেটে কেটে নিজেরাই ডিজাইন করবে, নিজেরাই এ করবে। আমি একটা শুধু দেখাচ্ছি কি করে লাগাতে হয়, তারপরে এবার অরিজিনাল পার্টগুলো যাব, কোন কোন জয়েন্টে কিভাবে লাগাতে হচ্ছে। এর কপালে লাগাবো এবার, হ্যাঁ হবে। এর কপালে
কপালটা অনেক চওড়া, চকচক। এ দেখো আমি এখানটা লাগালাম, এইটা লক করলাম, আগে ভালো করে লাগিয়ে নিলাম, ঠিক আছে। এবার এখান থেকে এইটা যেটা রয়েছে এটাকে ভাঁজ করে নিলাম, ঠিক আছে। এবার এটাকে টানলাম, বড় করলাম, এবার মাঝখানটা ছেড়ে দিলাম, এবার এটাকে ছেড়ে দিলাম, দিয়ে এটাকে লাগিয়ে দিলাম। এটা সিস্টেমটা হচ্ছে এইরকম, এই এবার মাঝখানটা একটু ঘষে দিলেই এটা ঠিক হয়ে যাবে। এটা কিন্তু কোনো কিছু নয়, ট্রিটমেন্ট নয়, আমরা শুধু জাস্ট সবাইকে ওপেনলি দেখানোর জন্য জিনিসটা করেছি। প্রত্যেকটা জয়েন্টের আমরা চেষ্টা করব প্রত্যেকটা জয়েন্টে করে 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 শেখানোর জন্য, এবং একজন দুজন করে তাদের হাতে ধরে প্র্যাকটিস করবে। এবার থেকে এতক্ষণ বসে বসে সময় কাটিয়েছ, হ্যাঁ, তো পৃষ্ঠদেশ গরম হয়ে যাচ্ছে, এবার খাওয়া দাওয়া করে এসে পৃষ্ঠদেশ ঠান্ডা করার ব্যবস্থা করবে। প্রত্যেকে কিন্তু কাঁচি চালানো শিখতে হবে, কি কি জিনিস শিখতে হবে, এটা কাঁচি চালাতে শিখতে হবে, তুমি কি জানো না জানো হবে না। আর হচ্ছে গ্রিপিং ধরতে হবে এবং লাগাতে হয় কি করে। আজকেই হবে, এখানেই হবে, আজকেই হবে, এখানেই হবে, পরে নয়। ছোট ছোট জিনিস এখানেই ফিনিশ করো, বাড়ি থেকেই কিছু হবে না, প্র্যাকটিস করা সম্ভব নয়, এখানেই করো। যা হবে যা লাগবে আমি দেবো, এখান থেকে দেবো, কোনো চিন্তা করো না, ঠিক আছে। তুমি যেখানে সেখানে নোংরা করো না, অসুবিধা হয়ে যাবে, ডাস্টবিন ব্যবহার করবে, ঠিক আছে। এখন আপাতত স্টপ রাখছি, আমরা খাওয়া দাওয়া করে এসে শুরু করবো, হ্যাঁ, পার্ট বাই পার্ট আমরা শুরু করব। আঠাতে হাত দেবো না, সেটা হচ্ছে আমার টার্গেট। আশীর্বাদের জন্য একটু টানতে হলো, কতটা টানবো এর এই অবধি আনবো, ঠিক আছে। ঠিক করে নিলাম, ধরে নিলাম তুলতে, এবার এখানটা বেশ করে ধরে নিলাম, এই হলো নিচে, ব্যাস হলো। এবার এইটা কিন্তু লক করলাম না, টানও রাখলাম না, এটা কিন্তু মানে জাহাজের এক প্রান্ত রয়েছে এখানে, এক প্রান্ত রয়েছে এখানে, মাঝখানটাই কিন্তু আসল কাজটা করবে, ঠিক আছে। এটা ঘষে দিলাম যাতে এয়ারটা না থাকে, এর মধ্যে অসংখ্য ফুটো আছে, জল চলাচল করতে পারবে। এটা কখনো কিন্তু গরম করা বা এ করা চলবে না, চান পান সব করবে এর মধ্যে দিয়ে, কিচ্ছু হবে না। কিন্তু কখনো সেক নেবে না, সেক নেবে না, তার কারণ হচ্ছে এ তো কিন্তু জল ধরে রাখে, আবার নিজের বডি টেম্পারেচারে জলটা শুকিয়েও যাবে, কিচ্ছু লাগবে না। এইটা হচ্ছে এর কাজ। এবার আমি হুক করতে হবে, তাহলে আমি কি করলাম, এই জায়গাগুলো টান থাকা ভীষণ দরকার, ঠিক আছে। তাহলে আমি কিছুই করলাম না, আমি টেনে নিলাম, শুধু দুটো দিক দরকার, দুটো দিক। যেমন করে আমি ইয়েটা করেছিলাম, ওই যে ওষুধ লেখার জন্য করেছিল, এই হ্যালো, এই নিয়ে আসলাম, এই চল। আমি একটু মোটাও দিতে পারি, শক্ত দিই, যেহেতু দেখাচ্ছি সেই জন্য আমরা অত ইউজ করছি না, ওয়েস্টেজ করছি না। ওপরেরটাও তাই ঠিক, এরকম ধরলাম, এইভাবে টানবো দেখানোর জন্য, বেকারি তো খুলে ফেলে দেবো এক্ষুনি। এটা মাঝখানে দিলাম, দিয়ে এটাকে ধরে কি বলে? লকিং সিস্টেম, লক করে দিলাম যাতে এটা খুলে না যায়। এটা বড় করেও দিতে পারি অথবা ছোট করেও দিতে পারি, আমি ছোট করে দেখানোর জন্য দিলাম। না না, তুমি পুরোটাই দিতে পারো, পুরোটা করে দিতে পারো, ঠিক আছে ব্যাপারটা। তখন এইটুকু খরচা হবে।
এটা বেশি খরচা হবে, আমি জাস্ট দেখানোর জন্য দিলাম। বুঝতে পারলাম? আই টিপিং তো এবার ছেড়ে দাও, সোজা হোক। দেখো যত আমরা ট্রেনেও সোজা করে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মাসেলসটা ব্যাকে চলে আসবে, ফুল এই ব্যাকে পুরো রেস্ট হয়ে যাচ্ছে। যাদের ওই স্লিপ ডিস্ক হচ্ছে তখন এরকম ভাবে দিলে খুব ভালো কাজ করে। বুঝতে পারলাম? ডিসক বাল্বকেও চলবে তো? ডিস্ক বালছেও চলে। স্যার একটা কিছু প্রশ্ন আছে, হুম আপনি সার্ভাইকালে যখন করলেন হুম তখন ওয়াই টাইপ করলেন, হুম মানে একটা জায়গায় লক করে দুদিকে ছড়িয়ে দিলেন, হুম। এক্ষেত্রে আই টাইপ আই টিপ দেখো এটা হচ্ছে স্পাইন, স্পাইনের এখন হচ্ছে টাপি, এই মাসেলসটা সোজাই আছে, এই মাসেলসটা বেঁকা আছে, এইখান থেকে পুরো এখানে এটা আপার ট্যাপিজিয়াস ট্যাপিজিয়াস থোরাসিকে করতে গেলে এইভাবেই করতে হবে। আই টাইপ না আইটাই দাও লম্বায় খুব পুরোটা এই অবধি এইখানেই বস, 7 এর উপর চলে গেলে 7 কাছে হয়ে গেলে তখন আর নয়, তখন ওইরকম ভাবে করলে ভালো। আমি এটা আলাদা করে করতে পারি, এটা অন করতে পারি, তুমি সোজা করে করলে তো ওয়াই টাইপ হবে। ডেল্টয়েডও ওয়াই টাইপ হবে। ডেল্টয়েডে হোয়াইট ডেল্টয়েডের কাজ কি, ডেল্টয়েডে আমি দেখাচ্ছি, এরকম ভাবে তুলবে, তাহলে একে এদিক থেকে কভার করো, এটা এদিক থেকে কভার করো, আর এখান থেকে কভার করো। তো ওয়াই টাইপ করলে দুদিক থেকে লক করে গেল, তুলতে সুবিধা হবে। এজন্য ওয়াই টাইপ করতে হবে এবং মাঝখান দিয়ে টেপ করতে হবে। এখানে আছে এই যে এখানে রয়েছে দেখো, এই টাইপের নিতে হবে। পজিশনটাও কাজ করে একই এটা ভেতর দিয়ে গেছে, এটা জিনিসটা একই। ও এবার মনে করে টাপিডিয়াসের সাথে আমার স্পাইনের সাথে করব, তখন আমার এইরকম। ডেল্টয়েডে করলে লকটা কোথায় করবো? অ্যাক্রোমিয়নে এখান থেকে লক করে তো আবার টানবো তো। তুমি কোথা দিয়ে ওইটাকে সরাতে চাইছো সেটা বলো, আমি ব্যাকে পুরো এরকম ভাবে টানতে চাইছি, ওই জন্য এটা এরকম ভাবে। এটাকে সাইডে সরালে কি করে হবে? শিফটিং করলে হবে? হবে না। এখানে দেখো শিফটিং হচ্ছে, নিচে শিফট করছে কিরকম, এখানে যেখান থেকে দুদিক থেকে টেনে নিয়ে এসে শিফট করছে। এখানে কি আছে, এখানেও কিন্তু শিফট করতে হবে তো। এইটা করেছি এখান থেকে, এই সার্ভাইকাল থেকে এখান থেকে টানছি, টেনে শিফট করছি, সেই জন্য এরকম। এর সাথে এটা টেনে এটা আমার এদিকে ঝুলে গেছে, আমাকে এদিকে তুলতে হবে, তখন আমরা টানছি, সেই জন্য করছি। এবার যদি এটা এদিকে হয় নিউট্রালি আছে, তাহলে কেন করতে যাবো? হয়তো যখন ব্যাকে বেশি চলে গেছে তখন উল্টে এখান থেকে টেনে এখানে সরাতে হবে, এরকম করতে হবে, তখন ফ্রন্ট সাইড থেকে তুলতে হবে। এটা মোটামুটি কতদিন থাকে, মানে স্নান করার 2 থেকে 3 দিন আচ্ছা, তারপরেও যদি তার পেশেন্টের ব্যথা না কমে আবার দিয়ে দিতে পারবো? পরিষ্কার করে আবার দাও। আচ্ছা, এক মাস ট্রিটমেন্ট পলিসি তার উপর নির্ভর করছে। পেশেন্টের হ্যাঁ, কে আছে কিভাবে ট্রিটমেন্ট করছে সের উপর নির্ভর করছে। কোমর থেকে যদি পায়ের দিকে পেনটা তাহলে একটু পেন রেডিয়েটেড হলে হবে ঠিক আছে। কখন কি কাইফোস রবিচিস কিছু ছেড়ে দেওয়া যায় না? আমি এখন ট্রিটমেন্টের কথা কিছু আসবো, সরি আমি এখানে ট্যাপিং শেখাতে এসেছি, ট্যাপিং শেখাবো। ক্লাসে বলো, ক্লাসে কথা শুনবে, এখানে না। এটা ক্লাস, এই ক্লাস, এই যে ক্লাস সেই ক্লাসের কথা ছাড়া অন্য কোনো ক্লাসের কোনো কথা আমি এখানে বলছি না। ক্লাস ডিস্টার্ব হচ্ছে, এখানে অনেক লেন্দি প্রসেস নিয়ে এসেছি, অনেক কিছু শেখাতে হবে, যেটা হচ্ছে সেটাই। অন্য এই যারা ফুল কোর্সে এসেছো তারা অন্য তোমার কোর্সে এসেছো, বৃহস্পতিবার কথা বলবো, আমি সব শুনি, এখানে নয়, এটা ক্লাস নয়, এটা হচ্ছে স্পেশাল ক্লাস। এখানে সবাই জানে, বেশিরভাগটা যেটা জানে না নিজেদের আপডেটেড করার জন্য এখানে আসছে, এখানে ওই সব কথা শুনবো না। অবশ্যই উত্তর দেবো, জায়গা করো, এটা না, এটা জায়গা নয়। শুধু ট্যাপিং সম্বন্ধে ছাড়া আর কিছু বলবো না, কি করে দেয়াচ্ছি করে করছি, বলতে পারলাম। কোমরে অন্তত 1-2 জন দেখে নাও, করো, করে নিজেরা করে দেখো, কাটো কেটে করো করো, সবগুলো কাটবে না, 2টো কুড়ে দেয়, 2টোই খুলবে। সব কেটে নষ্ট করে দাও। কাজের সময় না, কাজ যদি ডিস্টার্ব হয় তো হবে না। আমার কাছে কাজটাই সব থেকে বড়, এই সব সময় হ্যাঁ প্যাটেলাকে ফ্রি রাখতে হবে, কেন না লকিং হবে না, পা ভাঁজ হবে না, হবে না। এই হলো, এই আমি এইখানটায় লাগালাম, আমি তলার থেকে অথবা উপরের দিক থেকে যে কোনো একটা দিক ঠিক করো, ঠিক আছে। এবার আমি এটাকে ছেড়ে দিলাম, থাক, আমি আরেকটা এখানে দেবো,
ঠিক আছে? দেবে লাইনিংগুলো খুব সুন্দর হয়ে যাবে। এই এই নিলাম, ঠিক আছে? আমি এখানটা দিলাম নর্মালি, এমনি যেমন চিপকায়, পোস্টার চিপকানোর মতন চিপকে দিলাম। আমি এটাকেই আগে ধরে নিলাম, হলো? এখানে ধরে নিলাম, এই ঘুরলাম, এই সুন্দর করে এই গেলাম, এখানে গেলাম, এই দিকে নেজেই এই অবধি হয়ে গেল, ছেড়ে দিলাম। টিভিটাকে ক্রস করে দিতে হবে। হ্যাঁ, তাহলে কি আমাকে এ কিন্তু রিল্যাক্স করে দিল। এইটাকে এই দিকেই টানলেন কেন? টানটা ভালো। তোমাকে যদি একটা চড় মারি, এদিক থেকে মারতে হবে, এদিক থেকে আমি কি করে চড় মারবো? তুমি কি হাসি? আমি পারলাম না সেটা সে পারবে। চোখ বন্ধ হয়ে গেছিল, ভাবলে দিল। চোখ বন্ধ, বিশ্বাস নেই আপনাকে। আমাদের এদিক থেকে তো এদিকে টানতে হবে, শিফট করতে হবে, তো শিফটিংটা ঠিক চাই, নাহলে হবে না। এই 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 হ্যালো, দারুণ এবার এখানে একটা লক হবে, এখানে একটা লক। এটা লক তো করেই দিয়েছি, দিয়েছে। ইন্টারসেক্ট হয়ে গেছে, লাগবে না। এখানে একটা লক গেছে, শুধু উপরে একটা লক দিতে হবে। লক দিয়ে দিচ্ছি, দিচ্ছি, একটু সময় দাও। এটাই যদি আরো ভালো করতে চাও, কালারফুল করে এটা কর, এই কালার দাও, ওই কালার দাও, আমাকে কাজটার দিকে নজর দাও, ও কোনো যায় আসে না। ওই মডেল যারা আছে তারাই কালারফুল করে, এ করে, সে করে, ঠিক আছে? গোল করে কাটিয়ে আরে মডেল ওরা তো অ্যাডিং করার জন্য এসব করছে, অরিজিনালি কাজ করতে গেলে তুমি কতগুলো টেপ কিনবে, ঠিক আছে না? তোমাকে অত কিছু বলবে না। এটা হলো মাঝখান দিয়ে ছিঁড়ে দাও, ঠিক আছে? টেনে দাও, এটা মাঝখানে এটা সরে গেল, এটাও সরে গেল, এটাকে দিলাম মাঝখানে, লক হলো, টেনে ছেড়ে দিলাম, ধরে রইলাম, আমি কিছু করিনি, এবার সোজা করে দিলাম, এখানে ধরলাম, টেনে দিলাম গিয়ে এটাকে একদম। আরে বাপরে বাপ, চেপে দিব এটা মানে না ক্রিয়েট করলে রিল্যাক্স হবে কি করে? রিল্যাক্স হবে কি করে? খুব মজা, খুব মজা। চেঞ্জ না বাবু বলতে এটা দেখো প্রশ্ন প্রশ্ন হ্যাঁ, এটা পরে এক্সারসাইজ করার জন্যই, এটা হচ্ছে ডাইনামিক ওয়েতে করে। ডাইনামিক মানে হচ্ছে, আমি স্ট্যাটিক মানে হচ্ছে থেমে করবে, রেস্ট নিয়ে, আমাদের কোনো রেস্টই নেবে না, কন্টিনিউ কাজ করে যাও, কন্টিনিউ স্পোর্টস চলবে, কোনো রকম আটকাবে না। স্পোর্টস ম্যানেরা ওই কারণের জন্যই এটা পরে করে। ট্যাপিগুলো তো ওটা রিজিড টাইপ হয়ে যায়। আমাকে তাকে ফ্লাইটে যেতে হবে, এদেশ থেকে ওদেশ, ট্যাপিং ছাড়া যাবেই না, ওকে ট্যাপিং আটকাবে না। কিন্তু তোমার কোনো কিছু পড়ে যাবে, যেতে দেবে না, সব খুলে ফেলে দেবে, তোমার নিকাপ টিকাপ সব খুলে ফেলে দেবে। হ্যাঁ, ট্যাপিং করে যেতে হয়, বলে যান ট্যাপিং করে এসো। হ্যাঁ, আটকাবে না না, আর যদি ফ্লাইটেও হয়, ফ্লাইটে করতে 10,000 টাকা বিল করে দেবে, চার্জ বেশি। ফ্লাইটে এক গ্লাস জলের, একটা জলের বোতলের দাম কত? না না, আমি যদি বাইরে থেকে পড়ে যাই কিছু হবে না, সেখানে কি চেকআপের সময় আটকাবে? আটকাবে না বললে নেই তো, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, ইন্টারন্যাশনাল ব্যাপার, ইন্টারন্যাশনাল কোনো অ্যাক্টে এটা আটকাবে না, তোমাকে এটা করেই যেতে হবে, তুমি কোনো কিছু করে যেতে পারবে না, এটাই নিয়ম। তোমার কি পয়সা লাগবে লাগবে, বয়ে গেছে, কোনো কেয়ারই করবে না, এটাই তোমাকে করতে হবে। হ্যাঁ,
সিনিয়র জুনিয়র সমবয়সী তোমার ড্যাশ ড্যাশ সব চলবে। বাতির ব্যথা একদম অস্থির শাশুড়ি মাকে ছোটাতে হবে আর কি একটা ব্যাপার আর কি। অবশ্যই হবে, সেই জন্যই করতে হবে। বুঝতে পারলাম। এবার কার কি প্রশ্ন আছে বলো। টেনিস এলবো, টেনিস এলবো কিছু না, এর টেনিস এলবো হাত খুলে দেখো তো, একজনকে হাত খোলো, হাত পরিষ্কার চাই না, হাত না খুলে আসতে হবে, খোলো জামা প্যান্ট খুলে গেল। হ্যাঁ জনগণ, হ্যাঁ টেনিস এলবো কোথায় হয়? না না কিছু করতে হবে না, এ দেখো কিছু হবে না, আমি তো সেলাই করিনি, জামা প্যান্ট সবই তো সেলাই করা। এখানে দেখলে হচ্ছে আমাকে কি করতে, এখান থেকে ওটা কভার করে দিলেই হয়ে যাবে। দাও একটা টেপ দাও। লাস্ট আইটেম আজকের টেনিস এলবো। আরে গলফার এলবো দেখে দিই, গলফার এলবো হলে এখান থেকে এরকম করে করতে হবে, টেনিস এলবো এখান থেকে এরকম করে করতে হবে, একই জিনিস। যেমন আঙুলে এটাও দেখিয়েছি ওটাও দেখিয়েছি সেম, এটাও তাই, ঠিক আছে? দুটো দিতে পারো, ওতে কোনো অসুবিধা নেই, প্রয়োজন কত আছে তার উপর নির্ভর করছে না। এবার দেখো এখান থেকে এইটুকুনি, তার মানে এইটুকুনি হলে আমার হয়ে যাচ্ছে, কিন্তু না আমার এখান থেকে এই অবধি দিতে হবে, তবে এটা পুরোটা কভার করতে হবে। হ্যাঁ ঠিক আছে। আমরা এত দিচ্ছি লোকে নিতে পারছে না, তাহলে বাড়ি যাওয়ার জন্য লোক পাচ্ছে, অন্য জায়গায় দেয় না, হয়ে গেছে যাও বাড়ি যাও, আমরা কিন্তু করিনি। আমরা প্রোগ্রাম সেট করলে কি হবে, আমরা তো যতটা সম্ভব দেবার চেষ্টা করছি। আমাদের এটা শুধু ওয়ার্কশপ নয়, আমাদের একটা ক্লাসও চলছে, সব কিছু শেখাবো, পুরো শিখিয়ে ছাড়বো। এই ছেড়ে দিলাম, এটা আমি আর করলাম না, যেহেতু আমি শিখে গেছি সেহেতু এই নিলাম, এখান থেকে ভাঁজ করলাম, ভাঁজ করে আমি এটা লাগালাম এখানে, এই সাইডে আমি জাস্ট লক করে দিলাম, ঠিক আছে? এবার হ্যালো, এই 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 ওয়েটটাকে ট্রান্সফার করে দিলাম, হয়ে গেল, কিছুই করলাম না, এবার ছেড়ে দিলাম। একই তো, উল্টো দিক থেকে এটা টেনিস এখানে আছে, গলফাস এটা এখান দিয়ে ক্রস করবে, করো গলফাস করবে, করো কাটটা করবে, তুমি করো, নো প্রবলেম। ফেলার জায়গাটা দেখো, করো তোমরা, করো তোমরা, করো করো করো। টান হয়েছে হালকা না, এই পাশটা একটু বেশি, এটা গলফার সেলবোর্ড, গলফার সেলবোর্ড হচ্ছে ট্যাপিং হলো, গলফার সেলবোর্ড। গলফ খেলতে কি এই জায়গায় চোটটা বেশি আছে, ওই জন্য ওটার নামই টেনিস খেলতে